বিসমিল্লাহির রহমানির রহিম। ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির বিষয়ভিত্তিক অংশে অর্থনীতির আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মুস্তাফিজুর রহমান, প্রভাষক অর্থনীতি, শেরপুর সরকারি কলেজ, ৩৬তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার। আজ আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, বিষয়গুলো নেওয়া হয়েছে পিএসসির প্রদত্ত সিলেবাসের পার্ট 2 থেকে, অর্থাৎ দ্বিতীয় অংশে আমরা যে সিলেবাসটি পেয়েছি সেই সিলেবাসটি তোমরা জানো এটি বাংলাদেশের অর্থনীতি কেন্দ্রিক। বাংলাদেশের অর্থনীতির এই বিষয়গুলো নিয়ে আজ আমরা কথা বলবো। এখানে রয়েছে গ্রোথ অফ এক্সপোর্ট ইম্পোর্টস, এবং রয়েছে টার্মস অফ ট্রেড, ব্যালেন্স অফ ট্রেড, এবং রয়েছে ফরেন এইড, ব্যালেন্স অফ পেমেন্ট, এবং রয়েছে চেঞ্জিং স্ট্রাকচার অফ রিয়েল জিডিপি অফ বাংলাদেশ, রোল অফ সেক্টরস। দেয়ার আর 3 sectors, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, এগ্রিকালচারাল সেক্টর অ্যান্ড সার্ভিস সেক্টর। এই 3টি সেক্টরের বাংলাদেশের রিয়েল জিডিপিতে যে চেঞ্জিং স্ট্রাকচার রয়েছে, যে পরিবর্তনগুলো রয়েছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। মূলত আজকের যে বিষয়গুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড এবং বাংলাদেশ ইকোনমি, এই দুটোর সমন্বয়ে আমরা পেয়েছি। তাই আমরা এই বিষয়গুলো নিয়ে বেসিক কিছু আলোচনার পাশাপাশি আমরা বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশের অর্থনীতির যে সার্বিক অবস্থা, এই বিষয়গুলোতে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত তোমরা আমার সাথেই থাকবে। মূলত প্রত্যেকবারের মতোই আমরা টপিকগুলো ডিসকাস করব এবং প্রত্যেকটি লেসনে, যে কয়েকটি লেসন আমরা একটু আগে লক্ষ্য করলাম, এরকম 5টি বা 6টি লেসনের প্রত্যেকটি অংশে আমরা কিছু নমুনা প্রশ্ন দেখব এবং সেই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। এবং আমরা আর কি বিষয় থেকে পড়াশোনা করলে আমাদের এই আজকের এই লেসনগুলো আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারবো, সেই বিষয় নিয়ে কথা বলবো। এবং একটু বলে রাখছি যে যেহেতু এটি বাংলাদেশের অর্থনীতি বিষয়ক পড়াশোনা, তাই এখানে তোমরা বিশেষভাবে গুরুত্ব দিবে সাম্প্রতিক সময়ের যে পত্রিকা তোমরা নিয়মিত পড়ো, সেই পত্রিকার মধ্যে যে অর্থনীতি বিষয়ক কলামগুলো রয়েছে সেই কলামগুলো তোমরা বোঝার চেষ্টা করবে। এবং সাম্প্রতিক বাংলাদেশ এবং আন্তর্জাতিক ইস্যুতে আমাদের ইকোনমিক যে কন্ডিশনগুলো, ইকোনমিক যে ফ্লাকচুয়েশনগুলো আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাগুলোতে কিভাবে পলিসি নেওয়া হচ্ছে এবং কোন পলিসি কতটা ইফেক্টিভলি কাজ করছে, এই জায়গাগুলোতে তোমরা যদি একটু লক্ষ্য রাখো, তাহলে আজকের ক্লাস সহ এই পিএসসির যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের পার্ট 2-র উপর তোমাদের ভালো পড়াশোনা এবং সুন্দর প্রস্তুতি আমার বিশ্বাস চলে আসবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি গ্রোথ অফ এক্সপোর্টস। এখানে প্রথমে বলা হচ্ছে যে এক্সপোর্ট অর্থ আমরা জানি যে রপ্তানি। এই বাংলাদেশ থেকে যে বিষয়গুলো, যে বস্তুগুলো আমরা সাধারণত রপ্তানি করি, সেই বিষয়গুলো এখানে দেখানো হচ্ছে যে মেজর এক্সপোর্টস আইটেমস অফ বাংলাদেশ। 1 নম্বরেই রয়েছে রেডিমেড গার্মেন্টস, যাকে সংক্ষেপে আমরা আরএমজি বলে থাকি। আর এই আরএমজির পোর্শন হচ্ছে টোটাল এক্সপোর্টের 85%। অর্থাৎ এটি আমরা এক একটি জায়গাতে এক এক রকম দেখে থাকি, কোনো জায়গাতে 80%, কোনো জায়গাতে 85%, অলমোস্ট 85% হচ্ছে এই রেডিমেড গার্মেন্টস থেকে আসে। আর বাকি যে খাতগুলো আমরা দেখতে পাচ্ছি, যে দ্রব্যগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই দ্রব্যগুলো থেকে আসে বাকি 15%। এর মধ্যে রয়েছে জুট অ্যান্ড জুট রিলেটেড গুডস, এরপর রয়েছে লেদার অ্যান্ড লেদার প্রোডাক্টস, রয়েছে ফ্রোজেন অ্যান্ড লাইভ ফিশ, অর্থাৎ যেগুলো প্রক্রিয়াজাতকৃত মাছ বিভিন্নভাবে আমরা বিদেশে রপ্তানি করি, যেমন এর মধ্যে রয়েছে ইলিশ, রয়েছে চিংড়ি, এরকম যে মাছগুলো রয়েছে। এছাড়াও এগ্রিকালচারাল বিভিন্ন প্রোডাক্ট রয়েছে। তোমরা জানো যে গত কয়েক বছরে বাংলাদেশ থেকে উৎপাদিত বিভিন্ন ধরনের শাকসবজি পর্যন্ত বিদেশে রপ্তানি হচ্ছে। এই জায়গাগুলোতে বাংলাদেশ আগের চেয়ে ভালো অবস্থান তৈরি করতে পারছে। এরপর রয়েছে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস। আমরা জানি বিগত 2-3 দশক থেকে এরকম ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টসগুলো বিদেশে রপ্তানি হচ্ছে এবং দিনের পর দিন এই ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টসের চাহিদা আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি পাচ্ছে। এবং রয়েছে সিরামিক অ্যান্ড লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস। এক্ষেত্রে আমরা মেজর এক্সপোর্ট ডেস্টিনেশন দেখতে পাচ্ছি এখানে, যে আমাদের দেশের রপ্তানিকৃত দ্রব্যগুলো বিশ্বের আসলে কোন কোন জায়গাতে বেশি রপ্তানি করা হয়। প্রথমে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন, এটিকে আমরা 1 নম্বরে বলছি। 1 নম্বরে বলার কারণ হচ্ছে
এক নম্বরে বলার কারণ হচ্ছে আমাদের দেশের যে প্রধান দ্রব্যটি আমরা রপ্তানি করে থাকি অর্থাৎ আরএমজির কথা আমরা বলেছি, সেই আরএমজির সবচেয়ে বড় বাজার হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। আর এই ইউরোপীয় ইউনিয়ন থেকে আরএমজি পায় হচ্ছে জিএসপি সুবিধা। জিএসপি বলতে বোঝানো হচ্ছে জেনারেলাইজড স্কিম অফ প্রেফারেন্স, অর্থাৎ রপ্তানির ক্ষেত্রে যে সুবিধা পেলে আমাদের দেশের রপ্তানি বাণিজ্য সমৃদ্ধ হয়, যে সুবিধার কারণে আমাদের দেশের দ্রব্যগুলো বিদেশে কম শুল্ক হারে বিদেশে রপ্তানির সুযোগ থাকে এবং আমাদের দেশে থেকে যেই পরিমাণ দ্রব্য বিদেশে রপ্তানি হবে তার একটা পূর্ব ধারণা আমাদের দেশের রপ্তানিকারকরা পেয়ে থাকে। এই সুবিধাগুলোই মূলত হচ্ছে জিএসপি। আর এই জিএসপি সুবিধা ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে দেওয়ার কারণে এটি হচ্ছে আমাদের এক্সপোর্ট এর সবচেয়ে বড় ডেস্টিনেশন। এরপর রয়েছে ইউনাইটেড স্টেটস আমেরিকা বা যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র হচ্ছে আমাদের আরএমজি সেক্টরের পাশাপাশি যে চামড়াজাত পণ্যগুলো রয়েছে এবং যে ফ্রোজেন গুডসগুলো রয়েছে, ফ্রোজেন ফুডসগুলো রয়েছে, এই দ্রব্যগুলোর একটি বড় বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। এরপর রয়েছে কানাডা, জাপান, অস্ট্রেলিয়া। এই দেশগুলোতে আমাদের দেশ থেকে ফার্মাসিউটিক্যাল দ্রব্য এবং বিভিন্ন যে এগুলো রয়েছে, তোমরা একটু আগে যেটা দেখেছো যে ফার্মাসিউটিক্যাল পণ্য, এগ্রিকালচারাল প্রোডাক্টস, এরকম প্লাস্টিক গুডস, এই দ্রব্যগুলোর সবচেয়ে বড় বাজার, এটাকে বলা হয় এমার্জিং মার্কেটস। আগের চাইতে দিনে দিনে এই বাজারগুলো সমৃদ্ধ হচ্ছে, আমাদের বড় এক্সপোর্ট ডেস্টিনেশন হিসেবে গড়ে উঠছে এই বাজারগুলো। এরপর রয়েছে মিডল ইস্ট। মিডল ইস্ট বলতে আমরা বাংলায় যাকে মধ্যপ্রাচ্য বলি, অর্থাৎ আমাদের এশিয়ার মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে, এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমাদের দেশ থেকে বিশেষ করে এগ্রিকালচারাল এবং প্রসেসড ফুডসগুলো পাঠানো হয়। এই জায়গাগুলো হচ্ছে প্রধান আমাদের দেশ থেকে এক্সপোর্টের ডেস্টিনেশন। এছাড়াও আরও বিভিন্ন জায়গাতে আমরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন দ্রব্য বিদেশে রপ্তানি করছি। এখানে দেখানো হচ্ছে যে কন্ট্রিবিউশন টু দ্য ইকোনমি। আমরা বিদেশে দ্রব্য রপ্তানি করলে, এক্সপোর্ট করলে আমাদের টোটাল ইকোনমিতে এর কন্ট্রিবিউশনটা কি হবে। প্রথমে রয়েছে ফরেন এক্সচেঞ্জ আর্নিংস। আমরা যত বেশি দ্রব্য রপ্তানি করতে পারবো ততই আমাদের ফরেন আর্নিংসটা বাড়বে, আমাদের ফরেন এক্সচেঞ্জ আর্নিংসটা বাড়বে। এই আর্নিংস তোমরা জানো যে একটি দেশ যত বেশি দ্রব্য রপ্তানি করে রপ্তানি আয় বৃদ্ধি করতে পারবে ততই ওই দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। অর্থাৎ আমাদের দেশ কি পরিমাণ মানি সাপ্লাই করতে পারবে সেটা ডিপেন্ড করে কতটা ফরেন রিজার্ভ আমাদের রয়েছে, আর এই রিজার্ভ সমৃদ্ধ হবে এই এক্সপোর্ট ইনকামের মাধ্যমে। তাই এক্সপোর্ট আর্নিংস আর দ্য ব্যাকবোনস অফ বাংলাদেশ ট্রেড ব্যালেন্স। আমাদের দেশের ট্রেড ব্যালেন্সের ব্যাকবোন হচ্ছে এই ফরেন এক্সচেঞ্জ। আর এই ফরেন এক্সচেঞ্জ এর মাধ্যমেই আমাদের দেশের টোটাল ইকোনমি যেহেতু দাঁড়িয়ে যায়, তাই এটি হচ্ছে 1 নম্বর কন্ট্রিবিউশন আমাদের দেশের এক্সপোর্ট সেক্টর থেকে যেটি আমরা পাই। এরপর রয়েছে এমপ্লয়মেন্ট জেনারেশন। আমরা যত বেশি এক্সপোর্টেবল দ্রব্য তৈরি করতে পারবো ততই আমাদের দেশে এমপ্লয়মেন্ট তত বেড়ে যাবে। যেমন একটি সেক্টরের কথা না বললেই নয়, আরএমজি সেক্টর। আরএমজি সেক্টর একাই, এখানে বলা হচ্ছে এমপ্লয়িজ ওভার 4 মিলিয়ন ওয়ার্কার্স, অর্থাৎ 40 লক্ষ ওয়ার্কারের বেশি, এবং যাদের বলা হয় 80 বা 90% হচ্ছে উইমেন। এদের এই যে একটা বড় এমপ্লয়মেন্ট আমরা তৈরি করতে পারছি, এটি মূলত এক্সপোর্ট রিলেটেড গুডস জেনারেশনের জন্য। এরপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ। আমরা যত বেশি এক্সপোর্ট রিলেটেড গুডস প্রডিউস করতে পারবো ততই আমাদের ইন্ডাস্ট্রিগুলো গ্রো করবে। আর জানো যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইজ দ্য কি ডেভেলপমেন্ট অর ইকোনমিক ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি। একটা দেশ ইন্ডাস্ট্রিয়ালি যত ডেভেলপ করবে ততই ইকোনমিক্যালি তত বেশি গ্রো করবে। আর এটাকে বলা হয় এনকারেজেস ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজ লাইক টেক্সটাইল, ডাইং অ্যান্ড অ্যাক্সেসরিজ। এখানে দুই ধরনের ইফেক্ট রয়েছে, একটি হচ্ছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আর একটি হচ্ছে ফরওয়ার্ড লিঙ্কেজ। আমরা এই ফরওয়ার্ড লিঙ্কেজের পাশাপাশি কোনো ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ যখন পাবো তখন ওই দ্রব্য রিলেটেড যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজগুলো রয়েছে এর পেছনে যে দ্রব্যগুলো রয়েছে সেই দ্রব্যগুলো, বা আমরা যে র ম্যাটেরিয়ালসের কথা বলি, সেই র ম্যাটেরিয়ালসগুলোকে যখন আমরা প্রডিউস করতে পারবো, র ম্যাটেরিয়ালসের ইম্পোর্ট যখন আমরা কমাতে সক্ষম হব, তখন এই ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ আমাদের স্পাইরালি বাড়তে থাকবে, আরও বেশি এগিয়ে যেতে পারবো আমরা। এরপর রয়েছে পভার্টি রিডাকশন। বলতে বোঝানো হচ্ছে যে এক্সপোর্ট ইনকাম যত বেড়ে যাবে আর এক্সপোর্ট রিলেটেড গুডস
গ্রোথ যখন ইমপ্রুভ করবে তখন রুরাল এবং আরবান উভয় সাইডে আমরা দেখতে পাবো যে সব জায়গা থেকে সবার ইনকাম রেইজ করা শুরু করবে, আর এতে করে পভার্টি আস্তে আস্তে আরো কমে যাবে। এখানে রয়েছে গ্রোথ অফ এক্সপোর্টস এর সরকারের ইনিশিয়েটিভ গুলো কি, সরকার কিভাবে চাচ্ছে যে আমাদের এক্সপোর্ট গুলো আরো বেড়ে যাক। এখানে সরকারের একটি অন্যতম ভূমিকা হচ্ছে ইপিজেড নির্মাণ। আমরা জানি আমাদের দেশে টোটাল 8টি ইপিজেড রয়েছে। প্রথম ইপিজেড স্থাপিত হয়েছিল চট্টগ্রামে। এরপর এই ইপিজেড এর উদ্দেশ্য হচ্ছে যে এই রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলো যখন প্রতিষ্ঠিত হবে তখনই আমাদের দেশে এফডিআই বেড়ে যাবে, অর্থাৎ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আমাদের দেশে ততই বেড়ে যাবে। বলা হয় যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট একটা দেশের অর্থনীতির জন্য দুইভাবে ভূমিকা রাখে, দুইভাবে পজিটিভলি ইম্প্যাক্ট ফেলে। একটি হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেট করে, আমাদের দেশের এমপ্লয়মেন্টরা এফডিআই এর মাধ্যমে প্রাপ্ত অর্থকে কাজে লাগিয়ে আমাদের দেশেই তাদের এমপ্লয়মেন্টের সুযোগ হবে। আরেকটি হচ্ছে আমাদের দেশ থেকে আমাদের ক্যাপিটাল জেনারেশনের দরকার হচ্ছে না, আমরা এফডিআই এর মাধ্যমে ওই ক্যাপিটাল সাপোর্টের মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ওভারঅল প্রোডাকশনকে আমরা বাড়াইতে পারবো। এই মূলত এই উদ্দেশ্যকে সামনে রেখে সরকারের 1 নম্বর টার্গেট হচ্ছে ইপিজেডকে উন্নত করা, ইপিজেডকে বৃদ্ধি করা, যাতে করে আমরা এফডিআই পেতে পারি। দ্বিতীয়ত দেখতে পাচ্ছ যে কেস ইনিশিয়েটিভ ফ্রম নন আরএমজি সেক্টরস লাইক জুট, লেদার অ্যান্ড আইটি সার্ভিসেস। এই যে 3টি এমার্জিং সেক্টর রয়েছে জুট, রয়েছে লেদার এবং আইটি সার্ভিসেস। এই 3টা জায়গাতে সরকারের ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হচ্ছে, সরকার সরাসরি অর্থ ভর্তুকি দিচ্ছে এই জায়গাগুলোতে, যাতে এখান থেকে প্রোডাকশন আরও বেশি বাড়ে এবং এক্সপোর্টে যেন আমরা আরও ভালো অবস্থানে যেতে পারি। এরপর রয়েছে ট্রেড এগ্রিমেন্টস আন্ডার সাফটা অ্যান্ড বাইলেটারাল অ্যারেঞ্জমেন্টস। এরকম বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতার মাধ্যমে সরকার বিভিন্ন চুক্তি সম্পাদন করে, যে চুক্তিগুলোর মাধ্যমে সরকার যেন তার এক্সপোর্টকে আরও বেশি ডাইভার্সিফাই করতে পারে, এই এক্সপোর্টগুলোর জন্য যেন ইন্টারন্যাশনালি আমাদের মার্কেট আরও বেশি এনলার্জ হয়। এরপর রয়েছে সাপোর্ট ফর কমপ্লায়েন্স উইথ ইন্টারন্যাশনাল লেবার অ্যান্ড সেফটি স্ট্যান্ডার্ডস ইন দ্য গার্মেন্ট সেক্টর। আমরা জানো 2013 সালে আমরা দেখেছি যে রানা প্লাজা ধসের পর আমরা যে এই আমাদের আরএমজি সেক্টর যে একটি ধাক্কায় এসে পড়েছিল, আমাদের আরএমজি সেক্টর যে হোঁচট খেয়েছিল, এই হোঁচট থেকে বের হয়ে আসার জন্য আমাদের দেশের সরকার বিভিন্নভাবে আমাদের এই সেক্টরটাকে স্পেশালি প্যাট্রোনাইজ করছে, যাতে ইন্টারন্যাশনালি আমাদের লেবার সেফটি স্ট্যান্ডার্ডস আমরা ঠিক রাখতে পারি এবং আমাদের আরএমজি সেক্টর যেন কোনোভাবেই ফল না করে। এই জায়গাগুলোতে সরকারের কনসেন্ট্রেশন রয়েছে এবং সরকার কনসার্ন রয়েছে যেন এই ইনিশিয়েটিভসগুলো এক্সপোর্টকে আরও বেশি বাড়িয়ে দিতে পারে। এখানে বাংলাদেশের জন্য কিছু চ্যালেঞ্জ রয়েছে এই এক্সপোর্টের জায়গাতে আরও ভালো করার জন্য। আরও ভালো করতে গিয়ে সরকারের যে চ্যালেঞ্জগুলো রয়েছে, 1 নম্বর হচ্ছে ওভার ডিপেন্ডেন্স অন এ সিঙ্গেল প্রোডাক্ট ক্যাটাগরি। আমরা যেটা দেখে এসেছি একটু আগে, যে আরএমজি থেকে আমাদের অলমোস্ট 85% পোর্শন আমাদের টোটাল এক্সপোর্টের, যেটি হচ্ছে একটি সেক্টর কেন্দ্রিক আমাদের টোটাল এক্সপোর্ট বিজনেসটি হয়ে গেছে। এই জায়গা থেকে আমাদের জন্য এটি একটা বড় চ্যালেঞ্জ যে যদি কোনো কারণে এই সেক্টরটি ফল করে তাহলে আমাদের টোটাল এক্সপোর্ট ইনকামের উপর একটি নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। দ্বিতীয়ত বলা হচ্ছে যে রাইজিং কম্পিটিশন ফ্রম কান্ট্রিজ লাইক ভিয়েতনাম, ইন্ডিয়া, কম্বোডিয়া, আমাদের যে নিকট প্রতিদ্বন্দ্বী আরও দেশগুলো রয়েছে, এই দেশগুলোর সাথে আমাদের কম্পিটিশন দিন দিন বেড়ে যাচ্ছে। আর এই কম্পিটিশন বেড়ে যাওয়ার কারণে অনেক সময় আমরা দেখি আমাদের চাইতে ভিয়েতনাম এই আরএমজি সেক্টর এক্সপোর্টে আমাদের চেয়েও এগিয়ে যায়। তাই আমরা বর্তমান অবস্থান যদি বলি, তাহলে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি চীনের পরেই বাংলাদেশের অবস্থান রয়েছে, বাংলাদেশ থেকেই আরএমজি সেক্টর এক্সপোর্ট করার ক্ষেত্রে। এটি আমাদের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ যে আমাদের নিকট প্রতিদ্বন্দ্বী দেশগুলো অনেক সময় আমাদের চাইতেও ভালো পারফর্ম করে। এরপর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার বটলনেকস অ্যাট পোর্টস অ্যান্ড ট্রান্সপোর্ট সিস্টেম। এটি হচ্ছে যে আমাদের দেশের যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টগুলো দরকার, আমাদের যে পোর্টগুলোর প্রিপারেশন দরকার, আমাদের যে ট্রান্সপোর্ট সিস্টেমের ডেভেলপমেন্ট দরকার, এই জায়গাগুলোতে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আমাদের জন্য একই সাথে অনেকগুলো চ্যালেঞ্জ এখানে রয়েছে। একটি তো ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট রয়েছে, ট্রান্সপোর্ট সিস্টেমের আমাদের চ্যালেঞ্জ রয়েছে, এরপর রয়েছে আমাদের ফুয়েল সিস্টেম, আমাদের যে এনার্জি সেক্টর, এই সেক্টরে আমাদের উইকনেস রয়েছে। এই জায়গাগুলো হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বা এক্সপোর্ট সেক্টরের জন্য বড় বড় চ্যালেঞ্জ।
এরপর রয়েছে গ্লোবাল মার্কেট ভোলাটিলিটি অ্যান্ড চেঞ্জিং ট্রেড পলিসিস। ইন্টারন্যাশনাল মার্কেটে বিভিন্নভাবে ট্রেড পলিসি চেঞ্জ হয়ে যায় ঘন ঘন। আমরা সম্প্রতি লক্ষ্য করছি যে ডোনাল্ড ট্রাম্পের যে শুল্ক নীতি বারবার এক একটা দেশের জন্য পরিবর্তিত হচ্ছে। এই জায়গাগুলো হচ্ছে এক একটা দেশের জন্য এক্সপোর্টের ক্ষেত্রে বড় বড় চ্যালেঞ্জ। এরপর রয়েছে কমপ্লায়েন্স কস্ট ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড লেবার স্ট্যান্ডার্ডস। এই জায়গাতে আমাদের লেবারদের স্ট্যান্ডার্ড ধরে রাখার জন্য বা এনভায়রনমেন্টাল কোয়ালিটি ঠিক রাখার জন্য আমাদের দেশের জন্য, দেশের সরকারের জন্য সবসময়ই এই বিষয়গুলোকে কনসার্নে রাখতে হয়, যেন আমাদের এক্সপোর্ট সেক্টর কখনো ফল না করে। এখানে আমরা দেখলাম যে রিসেন্ট ট্রেন্ড কেমন। বর্তমানে আমরা এক্সপোর্টের যে অবস্থানে রয়েছি সেই অবস্থানের একেবারে বর্তমান অবস্থা 2024-25-এ এক্সপোর্ট আর্নিংস আমরা দেখতে পাচ্ছি 55 বিলিয়ন ক্রস করেছে। এটি হচ্ছে মূলত ড্রাইভেন বাই অ্যাপারেল অ্যান্ড আইপি সার্ভিসেস। আমাদের একদিকে যেমন আরএমজি সেক্টর এবং আইটি সার্ভিস, এই সার্ভিসগুলোর কারণে, এই প্রোডাক্টসগুলোর কারণে আমাদের এই 55 বিলিয়ন আমরা ডলার ক্রস করতে পারছি আমাদের এক্সপোর্ট আর্নিংসে। এরপর গ্রোথ অফ আইসিটি এক্সপোর্ট সাচ এজ সফটওয়্যার অ্যান্ড ফ্রিল্যান্সিং, এই জায়গাগুলো থেকে আমাদের গ্রোথ অফ এক্সপোর্টটা বেড়ে যাচ্ছে। আমাদের ফ্রিল্যান্সিং হচ্ছে একটি এমার্জিং সেক্টর। এরপর রয়েছে ইনক্রিজিং ডিমান্ড ফর সাস্টেইনেবল অ্যান্ড ইকো ফ্রেন্ডলি গার্মেন্টস। এই জায়গাতে আমরা রিসেন্ট ট্রেন্ডে আমরা বেশ কিছু গুড নিউজ পাচ্ছি। যে গুড নিউজগুলো হচ্ছে আমাদের এক্সপোর্ট সেক্টরের জন্য আমাদের আরএমজি সেক্টর যেটা বেটার পারফর্ম করছে, এর পাশাপাশি আইসিটি এক্সপোর্টস এবং ফ্রিল্যান্সিং, এই জায়গাগুলোতে আমরা খুবই আশাবাদী হতে পারছি। এক্ষেত্রে আমাদের যদি আমরা সেক্টরাল পারফরমেন্স দেখি যে আমাদের কোন সেক্টর কিভাবে রান করছে, প্রথমত বলা হচ্ছে আরএমজি সেক্টরের কথা আমরা জানলাম। এরপর হচ্ছে হাই গ্রোথ নন আরএমজি সেক্টর। এখানে মূলত বলা হচ্ছে যেগুলোতে আমরা হাই গ্রোথ দেখতে পাচ্ছি কিন্তু এগুলো আরএমজি সেক্টর নয়, যেমন রয়েছে লেদার, যেমন রয়েছে টি, যেমন রয়েছে প্লাস্টিক গুডস, এই যে এগ্রিকালচারাল গুডস, এই জায়গাগুলোতে আমরা হাই গ্রোথ নন আরএমজি সেক্টর বলছি, যেগুলোতে আমরা এমার্জিং বলছি, আগের চাইতে ভালো করছে। এবং আমরা আরেকটি সেক্টর বলছি স্লিপিং সেক্টর, যে জায়গাতে আমরা ততটা ভালো করতে পারছি না। একটি হচ্ছে আমরা যেটিকে বলছি নিটওয়্যার, এবং রয়েছে স্লিপিং সেক্টরের অন্যতম আরেকটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে গুডসগুলো রয়েছে। এই জায়গাগুলোতে আমরা রপ্তানি করছি ঠিকই, কিন্তু আমাদের রপ্তানি আশাব্যঞ্জক বা আমাদের খুব বেশি পজিটিভ আমরা ট্রেন্ড এখানে দেখতে পাচ্ছি না। এরপর হচ্ছে আমরা যেটি বললাম যে হাই গ্রোথ নন আরএমজি সেক্টর বলতে আমরা যেটিকে বোঝাচ্ছি প্লাস্টিক, রাবার, ফার্মাসিউটিক্যাল, লেদার, ফ্রোজেন ফিশ এবং এগ্রিকালচারাল প্রোডাক্টস। এবং স্লিপিং সেক্টর হচ্ছে হোম টেক্সটাইল, জুট, গ্লাস, লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস। এই দ্রব্যগুলোকে আমরা বলছি স্লিপিং সেক্টরস। অর্থাৎ এই বাম পাশে যেগুলো দেখতে পাচ্ছ, এই জায়গাগুলোতে বাংলাদেশ ইজ পারফর্মিং বেটার, অ্যান্ড এই জায়গাগুলোতে বাংলাদেশ নিড টু পারফর্ম বেটার। এখানে আমরা গ্রোথ অফ এক্সপোর্টসের এক নজরে যদি আমরা দেখি যে আমরা আসলে কেমন পারফর্ম করছি, কি বর্তমান অবস্থা। প্রথমে দেখতে পাচ্ছি হচ্ছে 2024-25-এর টোটাল এক্সপোর্ট ছিল 48.28 বিলিয়ন, যেটা আমরা পরবর্তীতে এসে 55 বিলিয়ন ক্রস করেছে দেখেছি। এরপরে আমরা যদি আগের বছরের সাথে তুলনা করি, যে জুলাই থেকে ফেব্রুয়ারি 2024-25-এ আমাদের এই এক্সপোর্ট আর্নিংস ছিল $32.92 বিলিয়ন। এরপর জুলাই থেকে মার্চ 2024-25, অর্থাৎ মার্চ থেকে জুলাইয়ের আমরা যদি আর্নিংসটা দেখি তাহলে ছিল 37.19% বিলিয়ন। অর্থাৎ এই যে আমরা চারটা জায়গাতে দেখলাম, এবং এরপর দেখতে পাচ্ছি আরএমজি সেক্টর ফিসক্যাল ইয়ার 2024-25, এখানে আমরা দেখতে পাচ্ছি 39.34 বিলিয়ন। এই সবগুলো জায়গাতেই আমরা পার্সেন্টেজকে পজিটিভ পাচ্ছি। এটি হচ্ছে আমাদের এক্সপোর্ট ইনকামের একটি পজিটিভ সাইন। এরপর আমরা দেখতে পাচ্ছি প্লাস্টিক প্রোডাক্টসে 16 to 22%, লেদার গুডসে রয়েছে 8 to 10%, এরপর রয়েছে ফার্মাসিউটিক্যালসে 7 to 13%, ফ্রোজেন অ্যান্ড লাইভ ফিশে রয়েছে 14 to 26%, জুট অ্যান্ড জুট গুডসে রয়েছে 4 to -11%, হোম টেক্সটাইল এটিও আমরা দেখতে পাচ্ছি মাইনাস রয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি গ্লাস প্রোডাক্টসে -38%, লাইট ইঞ্জিনিয়ারিংয়ে -1.6%। এই যে জায়গাগুলোতে আমাদের মাইনাস রয়েছে, অর্থাৎ আমরা নেগেটিভ অবস্থানে রয়েছি, সেই জায়গাগুলোতে আমাদের আরও বেশি ডেভেলপ করার প্রয়োজনীয়তা রয়েছে।
আমরা যদি এক্সপোর্ট সেক্টর থেকে একটু নমুনা প্রশ্ন দেখি, এখানে প্রথম প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, ইন ফিসক্যাল ইয়ার 2024-25 বাংলাদেশ টোটাল এক্সপোর্ট আর্নিংস রিচড অ্যাপ্রক্সিমেটলি। এখানে 2024-25 বাংলাদেশের টোটাল এক্সপোর্ট আর্নিং কততে পৌঁছেছে। এই প্রশ্নের উত্তরে যদি আমরা খুঁজি যে এই প্রশ্নের সঠিক উত্তরটি কি হবে, তাহলে আমরা বলবো যে এই প্রশ্নের সঠিক উত্তর হবে 48 বিলিয়ন, যেটি আমরা একটু আগে যে সিনোপসিসটা দেখলাম সেই সিনোপসিসের মধ্যে এই কথাটি বলা ছিল যে 24-25 অর্থ বছরে আমাদের টোটাল এক্সপোর্ট আর্নিংস ছিল $48 বিলিয়ন। এরপর প্রশ্নটি হচ্ছে রেডিমেড গার্মেন্টস সেক্টর গ্রিউ বাই অ্যাপ্রক্সিমেটলি, রেডিমেড গার্মেন্টস সেক্টরের এককভাবে কতটা গ্রো করেছে, এর পার্সেন্টেজ যদি আমরা দেখি তাহলে আমরা এটা পাবো 8 to 9%, অর্থাৎ 8 থেকে 9% আমরা এই সেক্টরের গ্রোথটা আমরা পেয়েছি। এটি হচ্ছে আমাদের এই ধরনের প্রশ্ন আসতে পারে। এই ধরনের আরও কিছু প্রশ্ন তোমাদের পিডিএফে আমি যুক্ত করেছি, সেগুলো একটু দেখবে, এক্সপ্লেনেশনগুলো বোঝার চেষ্টা করবে। এই রিলেটেড প্রশ্নগুলো খুঁজলে মোটামুটি এই জায়গাতে আমাদের ভালো প্রস্তুতি হবে আমি আশা করছি। এরপর রয়েছে গ্রোথ অফ ইম্পোর্টস, মেজর ইম্পোর্ট সোর্সেস। এখানে আমরা দেখাতে চাচ্ছি যে আমরা কোন জায়গা থেকে কি ধরনের দ্রব্যগুলো ইম্পোর্ট করি সাধারণত। প্রথমেই রয়েছে চায়না। চায়না হচ্ছে আমাদের সবচাইতে বড় সাপ্লায়ার। আমরা সবচেয়ে বেশি পরিমাণ দ্রব্য ইম্পোর্ট করি চায়না থেকে। সেখান থেকে আমরা সাধারণত মেশিনারিজ, আমরা ইলেকট্রনিক গুডস, ফেব্রিক্স, কেমিক্যালস অ্যান্ড কনজিউমার গুডস, বিভিন্ন দ্রব্যগুলো আমরা চায়না থেকে ইম্পোর্ট করি। এরপর হচ্ছে ইন্ডিয়া হচ্ছে আমাদের সেকেন্ড লার্জেস্ট পার্টনার। এই ক্ষেত্রে আমরা ইন্ডিয়ার কাছ থেকে পাই কটন, ইয়ার্ন, রয়েছে ফুড প্রোডাক্টস, রয়েছে ইন্ডাস্ট্রিয়াল র ম্যাটেরিয়ালস। এই দ্রব্যগুলো আমরা ইন্ডিয়ার কাছ থেকে পাই। সিঙ্গাপুর এবং মালয়েশিয়া থেকে আমরা পেট্রোলিয়াম প্রোডাক্টস, এডিবল অয়েল অ্যান্ড কেমিক্যালস আমরা পাই। জাপান, সাউথ কোরিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন দেশগুলো থেকে আমরা অটোমোবাইল, ইলেকট্রনিক্স অ্যান্ড স্পেশালাইজড ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট আমরা পাই। এরপর হচ্ছে মিডল ইস্ট থেকে আমরা অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম এবং সার আমরা আমদানি করে থাকি। এরপর দেখতে পাচ্ছ মেজর ইম্পোর্ট কমোডিটিস, আমরা আসলে কোন ধরনের দ্রব্যগুলো আমরা বিদেশ থেকে আমদানি করি। প্রথমে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল র ম্যাটেরিয়ালস, যেমন কটন, ইয়ার্ন। এই দ্রব্যগুলো আমাদের আনতে হয় মূলত আরএমজি সেক্টরের প্রোডাকশনের জন্য। এরপর ক্যাপিটাল মেশিনারিতে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল মেশিনারি, জেনারেটরস, ইলেকট্রনিক ইকুইপমেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল টুলস। এই দ্রব্যগুলো আমাদের আনতে হয়। আমাদের যে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলো রয়েছে সেই সেক্টরগুলোকে প্রোডাকশন কন্টিনিউ করার জন্য আমাদের এই ক্যাপিটাল মেশিনারি একটি বড় ইম্পোর্টের জায়গা। এই দ্রব্যগুলো আমাদের ইম্পোর্ট করতে হয়। লক্ষ্য করবে যে আমরা যে দ্রব্যগুলো ইম্পোর্ট করছি মূলত সেই দ্রব্যগুলো হচ্ছে তুলনামূলক বেশি কস্টলি, এবং আমরা যে দ্রব্যগুলো এক্সপোর্ট করতে পারছি সেই দ্রব্যগুলো তুলনামূলক কম এক্সপেন্সিভ। যার কারণেই মূলত আমরা ট্রেড টার্মস অফ ট্রেড দেখব, ব্যালেন্স অফ ট্রেড দেখব, ওই জায়গাগুলোতে আমরা পিছিয়ে থাকার মূলত এটি হচ্ছে কারণ। এরপর হচ্ছে পেট্রোলিয়াম অয়েলে আমরা দুই ধরনের পেট্রোলিয়াম বা অয়েলই আমরা ইম্পোর্ট করে থাকি। একটি হচ্ছে অপরিশোধিত, যেটিকে বলা হচ্ছে ক্রুড, আর একটি হচ্ছে পরিশোধিত, যেটিকে বোঝানো হচ্ছে রিফাইন্ড। এরপর ভাইটাল ফর ট্রান্সপোর্ট, ইন্ডাস্ট্রি অ্যান্ড এনার্জি জেনারেশন, এইসব আমরা পেট্রোলিয়ামগুলো আমরা প্রধানত ইম্পোর্ট করতে হয় আমাদের। এরপর হচ্ছে ফুড আইটেমসেও আমরা অনেক কিছুই আমাদের আমদানি করতে হয়, যেমন রয়েছে হুইট, রয়েছে রাইস, সুগার, লেন্টিলস, রয়েছে এডিবল অয়েল, মিল্ক পাউডার। এই দ্রব্যগুলো আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজারে আমরা কিছু দেখতে পাচ্ছি, এই কেমিক্যালস, ফার্টিলাইজার এগ্রিকালচারাল প্রোডাকশনের জন্য আমাদের এই ফার্টিলাইজারগুলোও বিদেশ থেকে রপ্তানি করতে হয়, যেটা একটু আগে আমরা দেখলাম। এরপর হচ্ছে ইলেকট্রনিক ভেহিকলসে অটোমোবাইলস, মোটরসাইকেল, কম্পিউটার, different items of mobile phones are also needed to import from another countries. এরপর দেখতে পাচ্ছ গ্রোথ অফ ইম্পোর্টসে আমরা ইম্পোর্টের কিছু ট্রেন্ড এখানে দেখতে পাচ্ছি। এক নম্বরে হচ্ছে রাইজিং ইম্পোর্ট ভলিউম। যতই দিন যাচ্ছে আমাদের ইম্পোর্ট ভলিউম বেড়ে যাচ্ছে। আমাদের টোটাল এগ্রিগেট যে ডিমান্ড রয়েছে, এই এগ্রিগেট ডিমান্ড আমরা ফুলফিল করার জন্য আমাদের ইম্পোর্ট ভলিউমকে আমাদের বাড়াতে হচ্ছে। একটু তথ্য দিয়ে রাখি যে আমরা গত 30 বা 40 বছরের ব্যবধানে যদি দেখি, আমাদের টোটাল এগ্রিকালচারাল প্রোডাক্ট অলমোস্ট 4 টাইমস বেড়ে গিয়েছে। বেড়ে যাওয়ার সত্ত্বেও আমাদের টোটাল ইম্পোর্ট অফ এগ্রিকালচারাল প্রোডাক্টস ইজ অলসো ইনক্রিজড। আমরা যদি এর কারণ খুঁজি তাহলে আমরা পাবো যে আমাদের এগ্রিগেট ইনকাম ইজ ইনক্রিজিং অ্যান্ড দ্যাটস ওয়াই আওয়ার ইম্পোর্ট ভলিউম ইজ অলসো রাইজিং।
এরপর বলা হচ্ছে হাই আরএমজি সেক্টর ডিপেন্ডেন্স। আমরা আরএমজি সেক্টর কেন্দ্রিক আমাদের প্রোডাকশন, আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর রয়েছে। এই ইন্ডাস্ট্রিয়াল সেক্টর যেহেতু আমাদের একটি দ্রব্য কেন্দ্রিক বা এক ধরনের প্রোডাকশনের আমরা ডিপেন্ডেন্স, এই কারণে আমাদের 50% অফ ইম্পোর্টস আর র মেটেরিয়ালস অ্যান্ড মেশিনারি ফর গার্মেন্টস প্রোডাকশন। এতে যেটা আমরা বলেছি যে এই গার্মেন্টস প্রোডাকশনের জন্য যে ধরনের দ্রব্যগুলো দরকার, যে ধরনের র মেটেরিয়ালস দরকার বা মেশিনারিজ দরকার, সেই দ্রব্যগুলো আমাদের ইম্পোর্ট করতে হয়। এরপর হচ্ছে এনার্জি ইম্পোর্টস গ্রোয়িং, এলএনজি অ্যান্ড পেট্রোলিয়াম ইম্পোর্টস হ্যাভ ইনক্রিজড ডিউ টু রাইজিং এনার্জি নিডস। আমাদের যে এনার্জি নিডস রয়েছে, সেই এনার্জি আমরা আমাদের দেশ থেকে এনার্জি প্রোডাকশন দিয়ে আমরা এটাকে ফুলফিল করতে না পারার কারণে আমাদের এনার্জি ইম্পোর্টস দিন দিন বেড়ে যাচ্ছে। এরপর হচ্ছে ক্যাপিটাল গুডস ফোকাস। আমরা ক্যাপিটাল গুডসের যেগুলোকে আমরা বলেছি মেশিনারি এই প্রোডাক্টস রয়েছে, এই মেশিনারিজ কমিউনিটিগুলো আমাদের দিন দিন বেশি ইম্পোর্ট করতে হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে ক্যাপিটাল গুডস ফোকাস। এখানে বলা হচ্ছে যে ইম্পোর্ট কিভাবে একটা দেশের ইকোনমিকে ভূমিকা রাখে, একটা দেশের ইকোনমিতে ইম্পোর্টের ভূমিকা কি। প্রধানত এই ইম্পোর্টের মাধ্যমে আমরা র মেটেরিয়ালসকে অ্যাভেলেবল করতে পারি, আর র মেটেরিয়ালস যখন অ্যাভেলেবল হবে তখন আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর প্রোডাকশন বেড়ে যাবে, তখন আমরা এক্সপোর্টের দিকে যেতে পারবো। এরপর হচ্ছে আমরা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য আমাদের যে ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো রয়েছে, সেই প্রজেক্টে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল যে বেসমেন্ট দরকার, ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট দরকার, সেই জন্য আমাদের যে সাপোর্ট দরকার, সেই সাপোর্টটি মূলত ইম্পোর্ট বেসড হয়ে আছে, যার কারণে আমরা এই ইম্পোর্টকে আমরা বলছি আমাদের দেশের ইকোনমির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপর হচ্ছে প্রোভাইডস এসেনশিয়াল কনজিউমার গুডস নট প্রডিউসড ডোমেস্টিক্যালি। যে দ্রব্যগুলো আমাদের দেশে আমরা উৎপাদন করতে পারি না, সেই দ্রব্যগুলো আমাদের ইম্পোর্ট করেই আনতে হয়। যেমন আমরা বলে থাকি যে মশলা জাতীয় যে দ্রব্যগুলো রয়েছে, সেই দ্রব্যগুলো আমাদের দেশে উৎপাদনের উপযোগিতা না থাকায়, আমরা উৎপাদন করতে না পারার কারণে এই দ্রব্যগুলো আমাদের কনজিউমার গুড হিসেবে আমাদের সবসময় প্রয়োজন হয়, এবং এগুলো আমরা ইম্পোর্টের মাধ্যমেই আমরা কনজিউম করতে পারছি। এরপর হচ্ছে এনকারেজেস টেকনোলজিক্যাল ট্রান্সফার থ্রু মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট ইম্পোর্টস। আমরা যে টেকনোলজিক্যাল ট্রান্সফার যে করতে পারছি এবং যে মেশিনারি বা ইকুইপমেন্টসগুলো আমরা ইম্পোর্ট করছি, এইগুলো মূলত ইম্পোর্টের দ্বারাই সম্ভব হচ্ছে। অর্থাৎ আমরা র মেটেরিয়ালস থেকে শুরু করে মেশিনারিজ, কনজিউমার গুডস, আমাদের ক্যাপিটাল গুডস, এই দ্রব্যগুলো ইম্পোর্টের মাধ্যমে আমরা আমাদের ইকোনমিতে আনতে পারছি, যার কারণে আমাদের একই সাথে কনজামশন, প্রোডাকশন এবং এক্সপোর্টের দিকে আমরা যেতে পারছি। এখানে বলা হচ্ছে ইম্পোর্টের ক্ষেত্রে আমাদের কিছু চ্যালেঞ্জ রয়েছে। 1 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে ট্রেড ডেফিসিট। আমরা ট্রেডের ডেফিসিট পজিশনে রয়েছি। আমরা যেই পরিমাণ দ্রব্য রপ্তানি করে আয় করি, তার চাইতে বেশি অর্থ আমাদের আমদানি করতে ব্যয় হয়ে যায়, এটিকে আমরা বলছি ট্রেড ডেফিসিট। আর এই ট্রেড ডেফিসিট মূলত আমাদের এই ফরেন রিজার্ভের উপর দিন দিন প্রেশার ফেলছে, আর এই প্রেশারের কারণে আমাদের ইকোনমি ততটা ফ্লারিশ করছে না, আমাদের ইকোনমি ততটা গ্রো করতে পারছে না। এরপর হচ্ছে গ্লোবাল প্রাইস ফ্লাকচুয়েশন। এটি হচ্ছে আরেকটা কারণ। বিভিন্ন কারণে আমরা দেখি ইন্টারন্যাশনাল মার্কেটে প্রাইস ফ্লাকচুয়েট করে, আর এই ফ্লাকচুয়েশন হয় মূলত ফুড আইটেমে। আর এই কারণে যেহেতু ফুয়েল এবং ফুড এই দুটি জায়গাতে যেহেতু আমরা বেশি ইম্পোর্ট ডিপেন্ডেন্স আমাদের, যার কারণে এটি হচ্ছে আমাদের জন্য আরেকটি ইন্টারন্যাশনাল ট্রেডের একটি বড় ধরনের চ্যালেঞ্জ। এরপর রয়েছে ফরেন কারেন্সি শর্টেজেস। আমাদের ফরেন কারেন্সির যে শর্টেজ রয়েছে, এই শর্টেজ আমরা রেস্ট্রিক্টিং এলসি ওপেনিংস, এলসি বা লেটার অফ ক্রেডিট যেটিকে বলা হয়, এই এলসি ওপেনিংয়ের ক্ষেত্রে আমাদের যে রেস্ট্রিকশন রয়েছে, সেই রেস্ট্রিকশন আমাদেরকে ইকোনমিক স্ট্রেসের মধ্যে নিয়ে যায়। ফরেন কারেন্সির শর্টেজের কারণে আমরা অনেক সময় ইম্পোর্ট করতে ব্যর্থ হই। এরপর হচ্ছে ডিপেন্ডেন্সি রিস্ক। আমাদের যে বিভিন্ন দ্রব্যের কারণে আমরা কোনো দেশের উপর বেশি নির্ভরশীল হয়ে আছি, এই ওভার রিলায়েন্স অন এ ফিউ কান্ট্রিজ ফর ক্রিটিক্যাল গুডস, এই ডিপেন্ডেন্সি আমাদের একটা বড় ধরনের রিস্কের মধ্যে ফেলে দিচ্ছে। এটা আমাদের জন্য ইম্পোর্টের আরেকটি বড় চ্যালেঞ্জ। ইম্পোর্ট চ্যালেঞ্জগুলো আমরা দেখলাম। এখানে দেখানো হচ্ছে যে ইম্পোর্ট আপডেটস আসলে কেমন, ইম্পোর্টে আমরা আসলে বর্তমান কি ট্রেন্ড লক্ষ্য করছি। প্রথমে হচ্ছে 2023 সালে আমরা দেখতে পাচ্ছি যে একটা ড্রামাটিক ড্রপ ইন ইম্পোর্টস হয়েছিল, যেটা 24.3% ডাউন বলা হচ্ছে, যে এটি হচ্ছে 65.39 বিলিয়নে নেমে গিয়েছিল, largely due to countries on LC amid a dollar shortage and central bank restriction on essential capital goods and industrial imports.
আমাদের দেশে মানি সাপ্লাই বেড়ে যাওয়ার কারণে বা আমাদের দেশের সাথে ইন্টারন্যাশনাল যে ট্রেডের রিলেশনশিপ, এই রিলেশনশিপে আমরা ডিপ্লোম্যাটিক্যালি পিছিয়ে যাওয়ার কারণে মূলত এই ডাউনফলটি আমরা 2023 সালে দেখেছি। তারপরে আমরা দেখেছি 2024-25-এ ইম্পোর্ট অর্ডার্স রোজ অ্যাবাউট 77%। এটা এই অবস্থাটা একটু ভালো হওয়া শুরু করেছে 2024-25 ফিসক্যাল ইয়ারে এসে, এবং আমরা এটাকে দেখতে পাচ্ছি $68.77 বিলিয়ন উঠে গেছে, এবং পরবর্তীতে এটা $70.72 বিলিয়ন চলে এসেছে। যে সেটেলমেন্ট, এই সেটেলমেন্টটি মূলত সম্ভব হয়েছে ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে আমাদের ডিপ্লোম্যাটিক পজিশনের কারণে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইম্পোর্টসের ক্ষেত্রে আমরা যদি কয়েক বছরের একটু সামারি দেখি, তাহলে আমরা 2023 সালে যেটিকে আমরা বলেছি যে 24% ড্রপ করেছিল, এটি একটি উল্লেখযোগ্য ঘটনা। এর কারণ হিসেবে বলা হয় ডলার ট্রান্স বা এলসি লিমিটস। এরপর আমরা 2024 সালে এসে দেখলাম কন্টিনিউড ল ইম্পোর্টস, এটা কম পরিমাণ ইম্পোর্টই আমরা করতে পারছিলাম এই সময়েও ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট সেটেলের জন্য। এরপরে আমরা দেখতে পাচ্ছি 2024-25-এর জুলাই থেকে ডিসেম্বরে এসে 3.5% গ্রোথ। আমরা এখানে এসে আমাদের ইম্পোর্ট কন্ডিশন ইজ ইমপ্রুভিং ফ্রম দিস টাইম। এরপর হচ্ছে ডিসেম্বর স্পাইক, এটাকে বলা হয় এক্সপোর্ট ডিমান্ড। এরপরে হচ্ছে জুলাই থেকে নভেম্বর ফিসক্যাল ইয়ার 2025-এ আমরা দেখেছি স্লাইড ডিক্রিজ ওভারঅল, যে সামান্য কমে গিয়েছে, এবং র মেটেরিয়ালসের ইম্পোর্ট বেড়ে গিয়েছে এবং মেশিনারির ইম্পোর্ট আর একটু কমে গিয়েছে, যেটিকে আমরা এখানে এরো সাইন দ্বারা দেখিয়েছি, আমরা লক্ষ্য করবে। এরপর আমরা পাচ্ছি যে ফিসক্যাল ইয়ার 2024 থেকে 25-এ হোল ইয়ারে আমরা দেখতে পাচ্ছি যে ওভারঅল 2024 থেকে 25 ফিসক্যাল ইয়ারে ইম্পোর্ট অর্ডার্স 7% ইনক্রিজ করেছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে যে ব্যাকড বাই রেমিটেন্স অ্যান্ড ফরেক্স রিজার্ভস। এই রেমিটেন্সের ক্ষেত্রে আমরা একটা পজিটিভ ফ্লো পাচ্ছি, এই ফ্লোর কারণে আমাদের ইম্পোর্ট অর্ডার্স ইজ ইনক্রিজিং ইন দিস টাইম। এরপর হচ্ছে সেক্টর ওয়াইজ যদি আমরা বলি যে ক্যাপিটাল গুডস, ফুয়েলস, ক্লিংকার্স, ফ্রুটস, এই জাতীয় যে দ্রব্যগুলো আমরা ইম্পোর্ট করি সেগুলোতে আমরা একটা ডাউনফল লক্ষ্য করেছি। এর কারণ হিসেবে ডিমান্ড স্ল্যাম্প এবং এলসি মার্জিনস, ফরেক্স ক্রান্স, এগুলোকে কারণ হিসেবে বলা হয়েছে। এরপর 2025 সালের এপ্রিলে আমরা দেখেছি যে স্ট্রাকচারাল গ্রোথে একটা ডাউনফল রয়েছে। এরপর 2025-এর ফেব্রুয়ারিতে এসে আমরা যে মান্থলি, এটিকে আবার স্লাইড ডিক্রিজ করতে দেখেছি, এবং এর কারণ হিসেবে গার্মেন্ট ইনপুটস গ্রো সিগনিফিকেন্টলি আমরা এর কারণ হিসেবে বলেছি। এই হচ্ছে মোটামুটি আমাদের ইম্পোর্ট কন্ডিশনের সামারি। আমরা এখানে ইম্পোর্ট কন্ডিশনের উপর দুটি প্রশ্ন রেখেছি তোমাদের জন্য, আশা করি তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ। এবং প্রথম প্রশ্নটি হচ্ছে বিটুইন 2022 and 2023 হাউ ডিড বাংলাদেশ টোটাল ইম্পোর্টস চেঞ্জ? যে 2022 থেকে 23-এ বাংলাদেশের টোটাল ইম্পোর্ট কিভাবে পরিবর্তিত হচ্ছিল? increased by 10%, decreased by 19%, remained roughly unchanged and increased by about 35%। আমরা যেহেতু একটু আগে বলে এসেছি যে 2023 সাল আমাদের ইম্পোর্ট কন্ডিশনের জন্য বা ইন্টারন্যাশনাল ট্রেডের জন্য একটি খুবই অত্যন্ত খারাপ বছর চলে গিয়েছে। এই জায়গাতে আমাদের এক্সপেরিয়েন্স হয়েছিল, আমরা সবচাইতে ডাউনফল সিচুয়েশন আমরা দেখেছি। সুতরাং এখানে অপশন এ তে বলা হয়েছে ইনক্রিজড এবং ডি তে বলা হয়েছে ইনক্রিজড। এ এবং ডি সঠিক উত্তর হিসেবে আমরা নিব না, আমাদের সঠিক উত্তর হবে ডিক্রিজড, যেহেতু আমরা আমাদের টোটাল ইম্পোর্ট সিচুয়েশন ওয়াজ ডেটোরিয়েটিং এট দিস টাইম। এরপরে হচ্ছে 2 নম্বর প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, হোয়াট ওয়াজ দ্য অ্যাপ্রক্সিমেট শেয়ার অফ ইম্পোর্টস এজ এ পার্সেন্টেজ অফ জিডিপি ইন বাংলাদেশ ইন 2023? যে 2023 সালে বাংলাদেশের টোটাল জিডিপিতে ইম্পোর্টের অ্যাপ্রক্সিমেট শেয়ার কত ছিল? এখানে যদি আমরা দেখি যে অ্যাপ্রক্সিমেট শেয়ার ছিল আমাদের টোটাল জিডিপিতে 18%, অর্থাৎ আমাদের টোটাল জিডিপির 18% ছিল আমাদের ইম্পোর্ট শেয়ার, যেটি আমরা এই জায়গাতে যদি তোমরা একটু ডেটাগুলো অ্যানালাইসিস করো এবং সাম্প্রতিক তথ্যগুলো একটু বোঝার চেষ্টা করো, যে সামারিটা দেখিয়েছি সেটা যদি একটু অ্যানালাইসিস করো তাহলে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি টার্মস অফ ট্রেড, ডেফিনেশন অ্যান্ড সিগনিফিকেন্স। টার্মস অফ ট্রেড বলতে মূলত বোঝায় রেশিও অফ এক্সপোর্ট প্রাইস টু ইম্পোর্ট প্রাইস।
যে আমরা যে দ্রব্যটি এক্সপোর্ট করব এবং যে দ্রব্যটি আমরা ইম্পোর্ট করব, এই দুটি দ্রব্যের প্রাইসের রেশিওটাই মূলত হচ্ছে টার্মস অফ ট্রেড। এসেনশিয়ালি ইট মেজার্স হাউ মেনি ইনপুটস অফ এ কান্ট্রি ক্যান বাই উইথ এ ইউনিট অফ ইটস এক্সপোর্টস। অর্থাৎ যে একটি দ্রব্য যে দেশ এক্সপোর্ট করছে, সেই একটি দ্রব্যের মূল্য দিয়ে ওই দেশ কয়টি দ্রব্য ইম্পোর্ট করতে পারছে, এই মূলত কম্প্যারিজন, এই রেশিওটাই হচ্ছে টার্মস অফ ট্রেড। আমরা টার্মস অফ ট্রেডের ফর্মুলা দেখতে পাচ্ছি, এখানে রয়েছে এক্সপোর্ট প্রাইস ইন্ডেক্সকে ভাগ করা হচ্ছে ইম্পোর্ট প্রাইস ইন্ডেক্স দিয়ে এবং 100 দ্বারা গুণ করা হচ্ছে অর্থাৎ পার্সেন্টেজের জন্য। অর্থাৎ আমাদের এই এক্সপোর্ট প্রাইসের সাথে ইনপুট প্রাইসকে এখানে তুলনা করা হচ্ছে, মূলত এই তুলনাটাই হচ্ছে টার্মস অফ ট্রেড। টার্মস অফ ট্রেডের ক্ষেত্রে বলা হচ্ছে যে যখন টার্মস অফ ট্রেড বেড়ে যাবে, এর মানে হচ্ছে ওই দেশের এক্সপোর্ট থেকে ওই দেশের পারচেজিং পাওয়ারটা ইমপ্রুভ করছে। এবং এর বিপরীতটাও সত্য, যদি একটি দেশের আমরা দেখি টার্মস অফ ট্রেড কমে যাচ্ছে, তাহলে বুঝতে হবে ওই দেশের পারচেজিং ক্যাপাসিটি, পারচেজিং পাওয়ার ওই দেশের ফল করছে, ডিক্লাইন করছে। আমরা এখানে টার্মস অফ ট্রেডের আরেকটি ডেফিনেশন দেখতে পাচ্ছি। টার্মস অফ ট্রেড রিপ্রেজেন্ট দ্য রেশিও অফ এক্সপোর্ট প্রাইস টু ইম্পোর্ট প্রাইস। এসেনশিয়ালি ঠিক আমরা বললাম যে এখানে রয়েছে টার্মস অফ ট্রেডের যে বাংলাদেশ পার্সপেক্টিভে আমরা বর্তমানে টার্মস অফ ট্রেড কেমন পাচ্ছি, এটি হচ্ছে এখানে যে 2021 সালে আমরা বর্তমান সিচুয়েশনে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের টার্মস অফ ট্রেড স্টুড 848.90 পয়েন্টে এসে দাঁড়িয়েছে, যেটি আগে ছিল 2020 সালে যেটি ছিল 85.7 পয়েন্টে। আমরা যদি হিস্টোরি দেখি তাহলে আমাদের টার্মস অফ ট্রেড সবচাইতে ভালো ছিল অবস্থানে 1988 সালে 104.70-তে, অর্থাৎ 100 উপরে চলে গিয়েছিল আমাদের টার্মস অফ ট্রেড। অর্থাৎ সেই সময় আমাদের দেশের ইন্টারন্যাশনালি আমাদের এক্সপোর্ট গুডসের পারচেজিং ক্যাপাসিটি ছিল সবচাইতে বেশি, এবং সবচেয়ে খারাপ অবস্থানে ছিল 2003 সালে। অর্থাৎ এই সময়ে আমাদের এই টার্মস অফ ট্রেড কমে 80.01 পয়েন্টে নেমে আসে। এখানে আমরা লং টার্ম ট্রেন্ড দেখতে পাচ্ছি যে বাংলাদেশের টার্মস অফ ট্রেড জেনারেলি ডিক্লাইন সিন্স অ্যারাউন্ড 2000, যেটিকে আমরা বলেছি যে 2000 সালের দিকে আমাদের এটিকে আমরা সবচাইতে জেনারেলি ডিক্লাইন করতে দেখেছি। এবং এর যে একটি হাইপোথিসিস রয়েছে, সেই হাইপোথিসিসে মূলত আমাদের এই লং টার্ম ট্রেন্ড আমরা এটাকে বলে থাকি। এরপর হচ্ছে রিসেন্ট প্রেশারে আমরা দেখতে পাচ্ছি যে 2020-21 সালে এসে গ্লোবাল শকস লাইক ইউক্রেন কনফ্লিক্ট, অর্থাৎ ওই রাশিয়ার সাথে ইউক্রেনের যে কনফ্লিক্ট, এই কারণে আমরা টার্মস অফ ট্রেডের এই রিসেন্ট কন্ডিশন পাচ্ছি। টার্মস অফ ট্রেডে আমরা দেখতে পাচ্ছি যে কি কারণে আমাদের টার্মস অফ ট্রেড কমে যাচ্ছে। এক নম্বর কারণ হচ্ছে এক্সপোর্ট কম্পোজিশন। আমাদের যে এক্সপোর্ট মূলত এটি হচ্ছে আরএমজি ডিপেন্ডেন্স, আর আরএমজির উপর নির্ভর করার কারণে আমাদের এক্সপোর্ট কম্পোজিশনটা গঠিতই হচ্ছে ওই আরএমজি কেন্দ্রিক, যার কারণে আমরা এই জায়গাতে টার্মস অফ ট্রেডে পিছিয়ে যাচ্ছি। এটি হচ্ছে আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ, বা এটি হচ্ছে রিজন বিহাইন্ড টিওটি ডিক্লাইনিং। এরপর হচ্ছে ইম্পোর্ট কম্পোজিশন। আমাদের ইম্পোর্ট কম্পোজিশনে আমরা দেখতে পাচ্ছি যে হায়ার ভ্যালু গুডস লাইক মেশিনারি, যেটি বলেছি একটু আগে, যে আমরা যে ধরনের দ্রব্যগুলো আমাদেরকে আমদানি করতে হয় সেই দ্রব্যগুলোর মূল্য অনেক বেশি, এবং তার চাইতে তুলনামূলক কম মূল্য সম্পন্ন দ্রব্যগুলো আমরা বিদেশে রপ্তানি করি। এই জায়গাটিতে আমাদের ইম্পোর্ট কম্পোজিশন এমনভাবে তৈরি হচ্ছে যে আমরা যত বেশি দ্রব্য রপ্তানি করি না কেন, আমদানি যেহেতু আমাদের তার চাইতে দামি দ্রব্য করতে হয়, যার কারণে আমাদের টার্মস অফ ট্রেডে আমরা পিছিয়ে যাই, আমাদের পয়েন্ট কমে যায়। এরপর হচ্ছে গ্লোবাল প্রাইস শকস, এটি আরেকটি কারণ। আন্তর্জাতিক বাজারে বিভিন্ন কারণে আমরা আন্তর্জাতিক মূল্য কমে যেতে দেখি, বা ফুয়েল প্রাইস ইনক্রিজ হতে দেখি, আমাদের এনার্জি কস্ট বেশি হয়ে যায় তখন, যার কারণে আমাদের এই টার্মস অফ ট্রেডের পয়েন্ট কমে যায়। আরেকটি কারণ হচ্ছে বার্গেইনিং পাওয়ার কনস্ট্রেইনটস। আমাদের মতো উন্নয়নশীল দেশগুলো যখন ইন্টারন্যাশনালি কোনো জায়গাতে আমরা বার্গেইন করতে যাই, আমরা যখন কোনো দ্রব্যের মূল্য নির্ধারণ করতে যাই, তখন আমরা পিছিয়ে যাই। এটি আমাদের দেশের জিওপলিটিক্যাল কারণে বা আমাদের দেশের সার্বিক অবস্থার কারণে আমাদের এই জায়গাতে একটি বার্গেনিং পাওয়ারে কনস্ট্রেইন থাকে, যে কারণে আমাদের টার্মস অফ ট্রেড ডিক্লাইন করে। আমরা যদি একটু ট্রেন্ডস লক্ষ্য করি, যদি 1980 থেকে 2000 সাল পর্যন্ত আমাদের এই টার্মস অফ ট্রেডের অবস্থা ছিল হায়ার এবং সাইক্লিক্যাল, এটা ভালো পজিশনে ছিল এবং এটা কম বেশি হচ্ছিল।
এবং এটাকে আমরা বলছি যে ভেরিড বাট পিকড অ্যারাউন্ড 1988, যেটি আমরা বলেছি যে 104 পয়েন্ট সামথিং ছিল। এই জায়গাতে আমরা পেয়েছি যে 1988 সালের দিকে আমাদের টার্মস অফ ট্রেড সবচাইতে ভালো অবস্থানে ছিল। 2000 সালের দিকে এসে আমরা এটাকে বলেছি যে পারসিস্টেন্ট ডিক্লাইন, এটা ক্রমাগতভাবে কমে যাচ্ছিল এবং আমরা বলেছি যে এর পেছনে কারণ হচ্ছে এক্সপোর্ট স্ট্রাকচার, ইম্পোর্ট প্রাইস ইনক্রিজ, যে কারণগুলো একটু আগে বলে আসলাম। এটি মূলত হচ্ছে যে 2000 সাল থেকে আমাদের এই টার্মস অফ ট্রেড পয়েন্ট ডিক্লাইন করার কিছু রিজন আমরা দেখলাম। এরপর 2000 সালে এসে আমরা এটাকে ফার্দার আরও বেশি ফল করতে দেখলাম। 2021 সালে এসে এর কারণ হিসেবে গ্লোবাল শকস আর এক্সপোর্ট প্রাইস পাওয়ার, এগুলোকে আমরা বলছি আমাদের টার্মস অফ ট্রেডের জেনারেল ট্রেন্ডস। এবার এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য যদি আমরা কিছু পলিসি প্রেসক্রাইব করি, তাহলে প্রথমটি তোমরা দেখতে পাচ্ছ যে ডাইভার্সিফাই এক্সপোর্টস। আমাদের এক্সপোর্ট গুডগুলোকে ডাইভার্সিফাই করতে হবে, যেন আমরা একটা জায়গাতে আটকে না থেকে আমরা বিভিন্ন দ্রব্যকে এক্সপোর্টেবল করতে পারি, সেই জায়গাটি আমাদের করতে হবে। তাহলে আমাদের টার্মস অফ ট্রেডের পজিশন আরও ভালো অবস্থানে যাবে। এরপর বলা হচ্ছে নেগোশিয়েট বেটার ট্রেড টার্মস, অর্থাৎ আমাদের আরও বেশি নেগোসিয়েশন পাওয়ার এমফাসাইজ করতে হবে। এই নেগোসিয়েশন পাওয়ার যদি আমরা অ্যাচিভ করতে পারি, তাহলে আমাদের টার্মস অফ ট্রেডের এই পজিশন থেকে আমরা আরও বেটার পজিশনে যেতে পারবো। এরপর বলা হচ্ছে ইনভেস্ট ইন প্রোডাক্টিভিটি অ্যান্ড হিউম্যান ক্যাপিটাল, অর্থাৎ মানব সম্পদে বা প্রোডাক্টিভিটিতে আমাদের ইনভেস্ট করতে হবে, যেন আমরা আমাদের ওভারঅল প্রোডাক্টিভিটিটাকে বাড়াইতে পারি, আমাদের কোয়ালিটি যেন ইমপ্রুভ করতে পারি। তাহলে আমাদের এই দ্রব্যগুলো এক্সপোর্ট ইম্পোর্ট মার্কেটে আমরা আরও বেশি নেগোসিয়েশনের জায়গাতে নিয়ে যেতে পারবো। তখন প্রাইস নেগোসিয়েশনের ক্ষেত্রে, প্রাইস ফিক্সেশনের ক্ষেত্রে আমাদের ভূমিকা থাকবে। তখন আমরা টার্মস অফ ট্রেডে আরও ভালো অবস্থানে যেতে পারবো। আরেকটি পলিসি আমরা প্রেসক্রাইব করতে পারি, সেটি হচ্ছে মনিটর গ্লোবাল প্রাইস শিফটস, অর্থাৎ গ্লোবাল প্রাইস যে শিফট হচ্ছে, গ্লোবাল প্রাইস যে ফ্লাকচুয়েট করছে, এই জায়গাটিতে আমাদের মনিটর করতে হবে। আমরা ফোরকাস্ট করতে হবে যে আজ থেকে 2 মাস পরে যে দ্রব্য আমরা এক্সপোর্ট করব, সেই দ্রব্য 2 মাস পরে করলে আমাদের কি সিচুয়েশন দাঁড়াতে পারে, সেটি যদি আমরা এখন অনুমান করতে পারি, তাহলে আমরা টার্মস অফ ট্রেডে, ইন্টারন্যাশনাল ট্রেডে আমাদের পজিশন ভালো করতে পারবো। এক্ষেত্রে আমরা দুটি প্রশ্ন রেখেছি তোমাদের জন্য টার্মস অফ ট্রেড রিলেটেড। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিফাইন্স টার্মস অফ ট্রেড ফর বাংলাদেশ? বাংলাদেশের ক্ষেত্রে আমরা টার্মস অফ ট্রেডের কোনটিকে বেস্ট ডেফিনিশন বলতে পারি? একটি হচ্ছে রেশিও অফ এক্সপোর্ট প্রাইসেস টু ইম্পোর্ট প্রাইসেস, এরপর রয়েছে রেশিও অফ এক্সপোর্ট টু ইম্পোর্টস ইন কোয়ান্টিটি, এরপর বলা হচ্ছে রেশিও অফ জিডিপি টু জিএনপি, রেশিও অফ ডোমেস্টিক টু ফরেন ইনভেস্টমেন্ট। এক্ষেত্রে আমাদের যেহেতু বলাই হয়েছে এখানে বলা হচ্ছে কোয়ান্টিটি ইনভেস্টমেন্ট, এই কোনোটাই সঠিক উত্তর হবে না। জিডিপি জিএনপির তো প্রশ্নই আসে না। আমাদের সঠিক উত্তর হচ্ছে এক্সপোর্ট প্রাইস এবং ইম্পোর্ট প্রাইসের যে রেশিও, এটিকেই আমরা বলেছি টার্মস অফ ট্রেড। সঠিক উত্তর হবে অপশন এ। দ্বিতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছ যে ইফ বাংলাদেশ এক্সপোর্ট প্রাইস ইন্ডেক্স ইজ 120 অ্যান্ড ইম্পোর্ট প্রাইস ইন্ডেক্স ইজ 150, দ্য টার্মস অফ ট্রেড উইল বি। আমরা একটি ফর্মুলার কথা বলে এসেছি, সেখানে আমরা বলেছিলাম যে এক্সপোর্ট প্রাইস কে যদি ইম্পোর্ট প্রাইস দিয়ে আমরা ভাগ করে 100 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা পেয়ে যাব টার্মস অফ ট্রেডের পয়েন্ট কত। এই ক্ষেত্রে আমরা বলেছি এক্সপোর্ট প্রাইস ইন্ডেক্স 120 এবং ইম্পোর্ট প্রাইস ইন্ডেক্স বলেছি 150। এটিকে যদি আমরা ভাগ করে 100 দিয়ে গুণ করি, তাহলে আমরা এখানে পাচ্ছি 1200/15, অর্থাৎ আমরা এটিকে ভাগ করলে পাবো 80। এই 80 হবে আমাদের সঠিক উত্তর। এবার আমরা দেখব ব্যালেন্স অফ ট্রেড সম্পর্কে। ব্যালেন্স অফ ট্রেডের যে ডেফিনিশনটি তোমরা দেখতে পাচ্ছ, যে ব্যালেন্স অফ ট্রেড রিপ্রেজেন্টস দ্য ডিফারেন্স বিটুইন কান্ট্রিজ এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ভ্যালুস ওভার এ স্পেসিফিক টাইম ফ্রেম। যে একটা নির্দিষ্ট সময়ে একটা দেশের যেই পরিমাণ এক্সপোর্ট ইনকাম হচ্ছে এবং যেই পরিমাণ ইম্পোর্ট কস্ট হচ্ছে, এই দুইটির যে ডিফারেন্স, এই ডিফারেন্সটি মূলত ব্যালেন্স অফ ট্রেড। আর এই ব্যালেন্স অফ ট্রেড মূলত তৈরি করে দেয় ব্যালেন্স অফ পেমেন্টকে। অর্থাৎ ব্যালেন্স অফ পেমেন্ট হচ্ছে একটা দেশের ওই নির্দিষ্ট সময়ের মধ্যে ওভারঅল ট্রানজ্যাকশনের যে হিসাব, এই হিসাবটি হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট, যার মধ্যে এই ব্যালেন্স অফ পেমেন্টকে নির্ধারণ করে দেয়, ব্যালেন্স অফ পেমেন্টকে পথ দেখিয়ে দেয় মূলত ব্যালেন্স অফ ট্রেড। ট্রেডের ক্ষেত্রে আমরা দুটি কথা বলে থাকি, একটি হচ্ছে ট্রেড ডেফিসিট আর একটি হচ্ছে ট্রেড সারপ্লাস। যখন ইম্পোর্ট এক্সপোর্টকে ছাড়িয়ে যায় তখন আমরা এটিকে বলি ট্রেড ডেফিসিট, আর যখন এক্সপোর্ট ইম্পোর্টকে ছাড়িয়ে যায় তখন আমরা এটিকে বলি ট্রেড সারপ্লাস।
তোমরা দেখতে পাচ্ছ এখানে যে কথাটি বলা হয়েছে যে a country that imports more goods and services and then it exports in terms of value has a trade deficit। আমরা যে ডেফিসিটের কথা বলেছি এবং যে সারপ্লাসের কথা বলেছি, মূলত আমরা সহজে এইভাবে বুঝাইতে পারি জিনিসটাকে, যে ডেফিসিট বলতে যখন আমরা দেখব একটা দেশের ইম্পোর্ট কস্ট উইল বি গ্রেটার দেন এক্সপোর্ট আর্নিং, তখন এটাকে আমরা বলবো ডেফিসিট। এবং এর বিপরীত যদি আমরা পাই যে আমরা সারপ্লাস বলবো সেটিকে যখন আমাদের এই এক্সপোর্ট উইল বি হায়ার দেন ইম্পোর্ট কস্ট, তখন আমরা এটিকে বলবো সারপ্লাস। আমরা যদি ক্যালকুলেট করি, হিসাব করে বের করি, এখানে একটি এক্সাম্পলের মাধ্যমে দেখানো হয়েছে যে ব্যালেন্স অফ ট্রেড আমরা কিভাবে হিসাব করব। যে এক্সপোর্ট থেকে আমাদের ইম্পোর্টকে আমরা মাইনাস করলে যে ডিফারেন্সটা পাবো, যে বিয়োগফলটা পাবো, সেটি হচ্ছে মূলত আমাদের ব্যালেন্স অফ ট্রেড দেখাবে। এখানে বলা হচ্ছে যে একটি দেশের এক্সপোর্ট ইনকাম বলা হয়েছে $100 মিলিয়ন অ্যান্ড ইম্পোর্ট কস্ট বলা হয়েছে $80 মিলিয়ন। তাহলে ব্যালেন্স অফ ট্রেড আমরা এটাকে যদি বিয়োগ করি তাহলে আমরা যে $20 মিলিয়ন পাচ্ছি, এটি হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড। আমরা দেখতে পাচ্ছি যে সারপ্লাস এবং ডেফিসিটের কথা আমরা যেটা বলেছি, যে যখন difference between the value of country's export and the value of its imports, when the export is greater তখন আমরা এটাকে বলি surplus, and when the import is greater তখন এটাকে আমরা বলি trade deficit। এরপর রয়েছে a trade surplus is also called a favorable balance of trade। একটা ট্রেড সারপ্লাস হলে এটা দেশের জন্য, ওভারঅল ট্রেড ব্যালেন্সের জন্য এটিকে আমরা বলি পজিটিভ বা ফেভারেবল। আর যদি এর বিপরীত হয়, আমরা যদি কোনো ক্ষেত্রে ডেফিসিট পাই, তাহলে বুঝতে হবে এটি হচ্ছে আনফেভারেবল ব্যালেন্স ফর দ্য ট্রেড। এরপর হচ্ছে সাম ইকোনমিস্ট বিলিভ দ্যাট এ ট্রেড সারপ্লাস ক্রিয়েটস এমপ্লয়মেন্ট। ট্রেড সারপ্লাসের কারণে এমপ্লয়মেন্ট তৈরি হয়, পরবর্তীতে প্রোডাকশন আরও বেড়ে যাবে, প্রোডাকশনের ফিগার বেড়ে যাওয়ার কারণে, রেঞ্জ বেড়ে যাওয়ার কারণে তখন এটি নতুন করে এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবে। আর যদি আমরা দেখি যে ট্রেড ডেফিসিট হচ্ছে, তাহলে আনএমপ্লয়মেন্ট হবে, যারা চাকরিতে আছে তারা বরং আরও চাকরি হারাবে। এই হচ্ছে মূলত সারপ্লাস এবং ডেফিসিটের পার্থক্য। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্স অফ ট্রেড এবং ব্যালেন্স অফ পেমেন্টের পার্থক্য। ব্যালেন্স অফ পেমেন্ট মূলত হচ্ছে ওভারঅল ভিউ অন দ্য স্ট্রেংথ অফ এ পার্টিকুলার ইকোনমি। যেটা বলেছি যে একটা দেশ, একটা ইকোনমি টোটাল যেই পরিমাণ ট্রানজ্যাকশন করে, এই টোটাল ট্রানজ্যাকশনের যে ব্যালেন্স, টোটাল ট্রানজ্যাকশনের যে টোটাল পেমেন্টের যে হিসাব, এটি হচ্ছে মূলত ব্যালেন্স অফ পেমেন্ট। আর ব্যালেন্স অফ ট্রেড হচ্ছে একটা পার্শিয়াল ভিউ অফ ইম্পোর্ট এক্সপোর্ট, যে আমরা এখানে ইন্টারন্যাশনাল ট্রেড থেকে যতটুকু আমরা পাচ্ছি ততটুকুর যে হিসাব, ততটুকু এক্সপোর্ট ইম্পোর্টের যে সংখ্যা, সেটার পার্থক্যকে আমরা বলছি ব্যালেন্স অফ ট্রেড। এক্ষেত্রে আমরা বলছি ক্যাপচার্স অল ভিজিবল অ্যান্ড নন ভিজিবল ইকোনমিক ট্রানজ্যাকশন উইদিন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। এটি ব্যালেন্স অফ পেমেন্টে আমরা পাই। এবং ব্যালেন্স অফ ট্রেডের ক্ষেত্রে আমরা যেটা পাই ক্যাপচার্স অল ইম্পোর্টস অ্যান্ড এক্সপোর্টস। এই ক্ষেত্রে আমরা এই সাইডটিকে বলছি ব্যালেন্স অফ ট্রেড এবং এই সাইডটিকে আমরা বলছি ব্যালেন্স অফ পেমেন্ট। এই হচ্ছে মূলত পার্থক্য। আমরা যদি ওভারঅল ব্যালেন্স অফ ট্রেড দেখি, এখানে রয়েছে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। আমরা পাচ্ছি যে 2025 সালের জুলাই থেকে মার্চ 2025 ফিস্ক্যাল ইয়ারে আমরা যেটা পেয়েছি যে 659 মিলিয়ন কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হয়েছে আমাদের টোটাল ব্যালেন্স অফ ট্রেডে। এরপর দেখা যাচ্ছে যে রেমিটেন্স স্কোর 27.6% টু, এটা রেমিটেন্সের যে ফ্লোটা, আমরা যেটাকে প্রবাসী আয় বলি, এই রেমিটেন্স ফ্লোটাও কমে গিয়েছে। এরপর আমরা পেয়েছি যে 2025 জুলাই থেকে মে এই সময়টাতে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট পেয়েছি আমরা যে 432, আগের তুলনায় একটু কম, যেটিকে আমরা বলেছি যে এইডেড বাই 28.7 রেমিটেন্স গ্রোথ টু 27.5 বিলিয়ন। এরপর আমরা প্রথম 10 মাসে জুলাই থেকে এপ্রিল পর্যন্ত আমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্ট সারপ্লাস হিসেবে পেয়েছি, যেটি পরবর্তীতে এসে আমরা বলেছি যে এটির কারণ হচ্ছে যে এফডিআই ড্রপ করেছে 29%।
ওভারঅল বিওপি ডেফিসিট আমরা পেয়েছি জুলাই থেকে এপ্রিল 2025-এর যে 656 মিলিয়ন ভার্সাস 5.57 বিলিয়ন ইয়ার আর্লার। এই যে তুলনাগুলো এটি হচ্ছে মূলত আমাদের দেশের সাম্প্রতিক সময়ের ব্যালেন্স অফ ট্রেডের ওভারঅল সিনারিও। এখানে আমরা যদি সামারি করি যে ট্রেড ডেফিসিট আমরা পেয়েছি, যেটা হয়েছে 2000 শুরুতে একেবারে 2025 সালের আপডেট ইনফরমেশন হচ্ছে, যেটা ন্যারো হয়েছে যে 20 বিলিয়ন থেকে 21 বিলিয়ন টু এটা ছিল 20 থেকে 21, যে রেঞ্জটি কমে গিয়ে হয়েছে 18 থেকে 19 বিলিয়নে। এটি ট্রেড ডেফিসিট কমেছে আমাদের। আর এক্সপোর্ট গ্রোথ হয়েছে 8 to 11% ইনক্রিজ করেছে আমাদের, এটা এক্সপোর্ট গ্রোথ। আর ইম্পোর্টও আমাদের বেড়ে গিয়েছে, ইম্পোর্ট বেড়ে হয়েছে 3.5 to 5%। এক্ষেত্রে যেহেতু আমাদের এই ইম্পোর্ট গ্রোথের চাইতে এক্সপোর্ট গ্রোথ আমরা বেশি দেখতে পাচ্ছি, যার কারণেই মূলত আমাদের ট্রেড ডেফিসিট 2021 থেকে এটা ন্যারোড ডাউন হয়ে আমরা পেয়েছি 18 to 19 বিলিয়ন। রেমিটেন্স ইনফ্লো আমরা দেখতে পাচ্ছি যেটি ছিল 27 to 29%, এটা ইনফ্লোটা এত পার্সেন্ট গ্রো করেছে। এবং কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটে আমরা পেয়েছি 0.4 থেকে 0.7 বিলিয়ন, শার্পলি ডিক্লাইন করেছে। এরপর বিওপি ডেফিসিট আমরা পেয়েছি সিগনিফিকেন্টলি 0.4 থেকে 1.2 বিলিয়নে। এরপর ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্টস আমরা পেয়েছি, এটা ডিক্লাইন শার্পলি। এরপর আমরা পেয়েছি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ডিক্রিজড -29%। এই হচ্ছে আমাদের ব্যালেন্স অফ ট্রেড দেখার এইগুলো হচ্ছে জায়গা, যে এই জায়গাগুলো দিয়ে আমরা ব্যালেন্স অফ ট্রেডকে মেজার করি, ব্যালেন্স অফ ট্রেডকে আমরা অ্যানালাইসিস করি। এখানে আমরা দেখব হচ্ছে ট্রেড ডেফিসিট, আমরা দেখব এক্সপোর্ট ইনকাম, আমরা দেখব ইম্পোর্ট গ্রোথ, এক্সপোর্ট গ্রোথ, রেমিটেন্স ইনফ্লো, আমরা দেখব কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, বিওপি ডেফিসিট এবং ক্যাপিটাল মেশিনারি এবং এফডিআই। আমরা স্যাম্পল কোশ্চেন দেখতে পাচ্ছি এখানে দুটি, ব্যালেন্স অফ ট্রেড রিলেটেড, যে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিফাইন্স দ্য ব্যালেন্স অফ ট্রেড। আমরা কোনটিকে ব্যালেন্স অফ ট্রেডের বেস্ট ডেফিনেশন বলবো? ডিফারেন্স বিটুইন এক্সপোর্ট অ্যান্ড রেমিটেন্স, নো, রেমিটেন্স নিয়ে আমাদের এখানে কোনো কথা নেই। টোটাল এক্সপোর্টস ভ্যালুস অনলি, নো। টোটাল ইম্পোর্টস ভ্যালুস অনলি, নো। ডিফারেন্স বিটুইন টোটাল এক্সপোর্টস অ্যান্ড ইম্পোর্টস, এটি হচ্ছে সঠিক উত্তর। এরপর রয়েছে ইন রিসেন্ট ইয়ার্স বাংলাদেশের ব্যালেন্স অফ ট্রেড হ্যাজ বিন মোস্টলি, আমরা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যালেন্স অফ ট্রেড কেমন হতে দেখেছি? উত্তর হচ্ছে আমরা নেগেটিভ হতে দেখেছি। আমরা যে একটু আগে সামারিতে দেখলাম মোটামুটি সবগুলো জায়গাতেই বাংলাদেশের ব্যালেন্স অফ ট্রেড পজিশন ইজ ডিক্লাইনিং রাইট নাও। এবার রয়েছে ফরেন এইড, আমরা খুবই পরিচিত একটি শব্দ আমাদের কাছে। আমরা ফরেন এইডকে এই জন্য পরিচিত বলি যে বাংলাদেশের প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে এ পর্যন্ত আমাদের দেশের ইকোনমি দাঁড়িয়ে আছে মূলত এই ফরেন এইডের একটি শক্তিশালী অবস্থানের উপরে। আমরা ফরেন এইডের ডেফিনেশন দেখতে পাচ্ছি, দ্য টার্ম ফরেন এইড রেফার্স টু এনি টাইপ অফ এক্সিস্টেন্স দ্যাট ওয়ান কান্ট্রি ভলান্টারিলি ট্রান্সফার টু অ্যানাদার, যে একটা দেশ আরেকটা দেশকে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে যে অ্যাসিস্ট্যান্সগুলো করে সেই অ্যাসিস্ট্যান্সগুলোই মূলত হচ্ছে ফরেন এইড নামে পরিচিত। এটা গিফট হিসেবে হতে পারে, গ্র্যান্ট হিসেবে হতে পারে, কিংবা লোন হিসেবেও হতে পারে। আমরা এই ফরেন এইডের বিভিন্ন ফর্মস দেখি যে কিভাবে আসলে কি এইড হয়। মূলত প্রথমে আমরা দেখতে পাচ্ছি মানি, সরাসরি অর্থ দিয়ে হতে পারে, ফুডস অ্যান্ড সাপ্লাইজ হতে পারে, আমরা খাদ্যদ্রব্য অনেক সময় আমাদের ফরেন এইড হিসেবে আসতে দেখেছি। এরপর হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্স হতে পারে, হিউম্যানিটেরিয়ান এইড অ্যাজ রিলিফ ওয়ার্কার্স হতে পারে, ট্রেনিং সার্ভিস ইনক্লুডিং এগ্রিকালচারাল ট্রেনিং, এগুলো আমরা অনেক সময় ফরেন এইড হিসেবে পেয়েছি। হেলথ কেয়ার পেয়েছি, এডুকেশন পেয়েছি, অ্যাসিস্ট্যান্স উইথ ইনফ্রাস্ট্রাকচারিং ডেভেলপমেন্ট বিল্ডিং পেয়েছি আমরা। এরপর হচ্ছে অ্যাক্টিভিটিস রিলেটেড টু পিস বিল্ডিং, বিভিন্ন ধরনের শান্তি শৃঙ্খলা জন্য আমরা অনেক সময় ফরেন এইড হিসেবে আমরা বিভিন্ন দেশ থেকে যে অ্যাসিস্ট্যান্সগুলো পাচ্ছি, যে সাপোর্টগুলো পেয়েছি, এইগুলোই হচ্ছে মূলত ফরেন এইডের বিভিন্ন ফর্মস। এখানে আমরা মেজর ডোনার যদি বলি যে আমাদের বাংলাদেশে কোন কোন জায়গা থেকে আমরা ফরেন এইড বেশি আসতে দেখি, এক নম্বরেই হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। আমরা এখানে একটি ইনফরমেশন এইভাবে সবগুলোরই ডিটেলস ইনফরমেশন আমি পিডিএফে অ্যাড করেছি, সেখান থেকে তোমরা পাবে। এখানে দেখানো হচ্ছে যে 2025-এর এপ্রিল পর্যন্ত ওয়ার্ল্ড ব্যাংক কমিটেড $850 মিলিয়ন, যেখানে $650 মিলিয়ন ফর দ্য
বে টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট প্রজেক্ট ইন চিটাগাং। এরপর রয়েছে $200 billion to enhance social protection and resilience for 4.5 million vulnerable people। এই জায়গাতে আমরা এই পর্যন্ত 2025-এর এপ্রিল পর্যন্ত আমরা 850 মিলিয়নের একটা কমিটমেন্ট ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে পেয়েছি, যেটা আমরা ফরেন এইড হিসেবে বিশ্ব ব্যাংকের কাছ থেকে পাবো। একইভাবে আমরা এরকম নির্দিষ্ট পরিমাণ আমরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছ থেকে পাই, জার্মানি সরকারের কাছ থেকে পাই, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের কাছ থেকে পাই, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এর কাছ থেকে পাই এবং USAID বা ইউনাইটেড স্টেটস থেকে পাই। অর্থাৎ কোনো দেশের সরকারের কাছ থেকে হতে পারে, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল যে অর্গানাইজেশনগুলো রয়েছে সেগুলো থেকে হতে পারে, কিংবা কোনো দেশের কোনো প্রাইভেট প্রতিষ্ঠানের কাছ থেকেও আমরা ফরেন এইড পেতে দেখেছি। ফরেন এইডের যে একটি গুরুত্বপূর্ণ জায়গা হিউম্যানিটেরিয়ান এইড বা রিফিউজি ক্রাইসিসে আমরা একটি সাম্প্রতিক উদাহরণ এখানে দেখতে পাচ্ছি। দ্য ফুড প্রোগ্রাম WFP হ্যাভ helped for food rations for over 1 million Rohingya refugees from the 1,515 BDT to 726 BDT per person due to the shortfalls in donor funding। এই জায়গাতে WFPর একটা বড় ধরনের একটা উল্লেখযোগ্য ফুড সাপোর্ট আমরা ফরেন এইড হিসেবে এখানে আমরা পাচ্ছি। এবং UN সেক্রেটারি জেনারেল অ্যান্তনিও গুতেরেস সম্প্রতি এসেছিল এই যে ফরেন এইড কমিয়ে দেওয়া, ফরেন এইডকে কমানোটাকে উনি বলেছেন এটি একটা ক্রাইম, যেটি সম্প্রতি আমরা যে দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে সর্বশেষ মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর উনি এই ফরেন এইডে একটি বড় ধরনের কাটডাউন করেছেন, একটি বড় ধরনের পরিবর্তন এনেছেন, যার কারণেই মূলত UN সেক্রেটারি অ্যান্তনিও গুতেরেস এই মন্তব্য করেছেন। The broader humanitarian situation remains dire, aggravated by declining support from major Western donors। এই হচ্ছে মূলত ফরেন এইডের একটি রোহিঙ্গা রিফিউজি ক্রাইসিস সম্পর্কে কিছু তথ্য আমরা দেখলাম। আমরা যদি সামারি লক্ষ্য করি যে মেজর মাল্টিল্যাটারাল এইড এই জায়গাতে আমরা পাচ্ছি যে স্ট্রং এঙ্গেজমেন্ট উইথ ওয়ার্ল্ড ব্যাংক, ADB, জাপান, জার্মানি, EIB এই জায়গাগুলোতে আমাদের সাথে সার্বক্ষণিক একটি এঙ্গেজমেন্ট আমরা পাচ্ছি আমাদের দেশের সাথে এই দাতা সংস্থাগুলোর। এরপর হচ্ছে IMF এর সাপোর্ট আমরা 4.1 বিলিয়ন পটেনশিয়াল অ্যাসিস্ট্যান্স আন্ডার ডিসকাশন আমরা পাচ্ছি। USAID আমরা পাচ্ছি, NGO ফান্ডিং আমাদের দেশে হচ্ছে, এবং হার্ডেলস গুলো রয়েছে, যেমন পলিটিক্যাল হার্ডেলস রয়েছে আমাদের দেশের রাজনৈতিক যে পরিবর্তন, এই পরিবর্তনের কারণে আমাদের দেশের ফরেন এইড যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো হ্যাম্পার হয়। এরপর রয়েছে ব্যুরোক্রেটিক, আমাদের দেশের আমলাতান্ত্রিকতা অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়। অ্যাডমিনিস্ট্রেটিভ ইনএফিসিয়েন্সিসও আমাদের দেশের ফরেন এইড প্রাপ্তির ক্ষেত্রে বা ফরেন এইড কন্টিনিউশনের ক্ষেত্রে আমরা এই যে ব্যাপারগুলোকে আমরা আমাদের অবস্টাকলস বা হার্ডেল হিসেবে দেখি। এক্ষেত্রে আমরা ফরেন এইড সংক্রান্ত দুটি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। হুইচ টাইপ অফ ফরেন এইড ইজ গিভেন ফর স্পেসিফিক ডেভেলপমেন্ট প্রজেক্টস ইন বাংলাদেশ। বাংলাদেশে আমরা কোন ধরনের ফরেন এইড আমরা দেখে থাকি সাধারণত যে ডেভেলপমেন্ট প্রজেক্টগুলোর জন্য, যেমন রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, প্রজেক্ট এইড রয়েছে, বাজেটারি সাপোর্ট রয়েছে, ফুড এইড। এক্ষেত্রে আমরা সাধারণত দেখি হচ্ছে প্রজেক্ট এইডে প্রজেক্ট সহায়তা সরাসরি এই ডেভেলপমেন্ট প্রজেক্টগুলোতে আসে। এরপর বলা হচ্ছে হুইচ অর্গানাইজেশন ইজ এ মেজর বাইলেটারাল ডোনার টু বাংলাদেশ। বাংলাদেশের ক্ষেত্রে মেজর দ্বিপাক্ষিক সংস্থা যেটি আমাদের দেশে এইড পাঠায় সেটি হচ্ছে USAID, যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংস্থাটি। এরপর হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট সম্পর্কে এখানে বলা হয়েছে, আগেও বলেছি ব্যালেন্স অফ পেমেন্ট হচ্ছে একটি দেশের ওভারঅল ট্রানজ্যাকশনের একটা নির্দিষ্ট সময়ে ওভারঅল ট্রানজ্যাকশনের যে টোটাল ব্যালেন্স, এই ব্যালেন্সটি হচ্ছে মূলত ব্যালেন্স অফ পেমেন্ট। দ্য ব্যালেন্স অফ পেমেন্ট ইউজুয়ালি ক্যালকুলেটেড আর এভরি কোয়ার্টার অ্যান্ড এভরি ক্যালেন্ডার ইয়ার। এটি কোনো দেশ এক ক্যালেন্ডার ইয়ারে হিসাব করে, কোনো দেশ এভরি কোয়ার্টারলিও হিসাব করে ব্যালেন্স অফ পেমেন্ট। The balance of payment is divided into three main categories. ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে আমরা তিনটা ক্যাটাগরি হতে দেখি। একটি হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, আরেকটিকে বলা হয় ক্যাপিটাল অ্যাকাউন্ট, আরেকটি হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্ট।
এখানে তিনটি অ্যাকাউন্ট সম্পর্কে বলা হয়েছে যে কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে যে আমরা যখন ইনফ্লো এবং আউটফ্লো অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ইনটু এ কান্ট্রি, একটা দেশের ইনফ্লো আউটফ্লো যে অ্যাকাউন্টের মধ্যে আমরা হিসাব করি সেটি হচ্ছে মূলত কারেন্ট অ্যাকাউন্ট। এরপর বলা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট ইজ ওয়ার অল ইন্টারন্যাশনাল ক্যাপিটাল ট্রান্সফার্স আর রেকর্ডেড, যেই পরিমাণ ইন্টারন্যাশনাল ক্যাপিটাল ট্রান্সফার হচ্ছে একটা দেশ থেকে তার রেকর্ড করা হচ্ছে মূলত এই ক্যাপিটাল অ্যাকাউন্টের একটি হিসাব। এবং ফিনান্সিয়াল অ্যাকাউন্টে আমরা পাচ্ছি যে ইন্টারন্যাশনাল মনিটারি ফ্লোজ রিলেটেড টু ইনভেস্টমেন্ট ইন বিজনেস, রিয়েল এস্টেট, বন্ডস, স্টকস, এই জায়গাগুলোতে আমরা পাচ্ছি মূলত ফিনান্সিয়াল অ্যাকাউন্টস। ব্যালেন্স অফ পেমেন্ট লিবারালাইজিং বলে একটা ব্যাপার আছে, যে লিবারালাইজিং বলতে এখানে বোঝানো হচ্ছে মূলত যে দ্য রাইজ অফ গ্লোবাল ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন অ্যান্ড ট্রেড ইন লেট 20th century spurred balance of payment and macroeconomic liberalization in many developing nations. ডেভেলপিং নেশনের ক্ষেত্রে এই যে ম্যাক্রো ইকোনমিক লিবারালাইজেশন হচ্ছে আমরা দেখছি যে এটা হচ্ছে একবিংশ শতাব্দীতে এসে আমরা এই ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে যে উদারীকরণ নীতি, এটি হচ্ছে মূলত লিবারালাইজিং দ্য ব্যালেন্স অফ পেমেন্ট। এখানে কিছু দেওয়া হয়েছে দেখবে। এরপর সিম্পল কোয়েশ্চেন রয়েছে এখানে তোমাদের জন্য, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কম্পোনেন্ট অফ বাংলাদেশের ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে কোনটি আমাদের কম্পোনেন্ট নয়। যেহেতু আমরা বলেছি ব্যালেন্স অফ পেমেন্টের তিনটি অংশ থাকে, কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। সো অপশন সি ইজ দ্য আনসার ফর দিস কোয়েশ্চেন। জিডিপি অ্যাকাউন্ট বলতে আমরা কোনো অ্যাকাউন্টের অংশ ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে পাইনি। সারপ্লাস ইন বাংলাদেশ কারেন্ট অ্যাকাউন্ট ইন্ডিকেটস, বাংলাদেশের কারেন্ট অ্যাকাউন্ট যখন সারপ্লাস হবে, সারপ্লাস হওয়া বলতে আসলে কোনটিকে আমরা বুঝি, এটি হচ্ছে যে এক্সপোর্ট অ্যান্ড রেমিটেন্স এক্সিটস ইম্পোর্টস, যে কোনো দেশের এক্সপোর্ট এবং রেমিটেন্স যখন ইম্পোর্টকে ছাড়িয়ে যাবে, অর্থাৎ আমাদের দেশের ইনফ্লো যখন বেশি হবে আউটফ্লোর তুলনায়, তখন আমরা বলতে পারবো কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস হচ্ছে। এখানে মূলত দেখানো হচ্ছে যে আমরা আমাদের দেশের রিয়েল জিডিপিতে যে পরিবর্তনগুলো আমরা পাচ্ছি, যে এগ্রিকালচারাল সেক্টরের, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের এবং সার্ভিস সেক্টরের, এখানে বলা হচ্ছে যে 1972 থেকে 1980 সাল পর্যন্ত আমাদের দেশের ইকোনমির ব্যাকবোন ছিল এগ্রিকালচার, যে কারণে আমরা পেয়েছিলাম এগ্রিকালচারের টোটাল পার্সেন্টেজ অন জিডিপি ওয়াজ 55%। মেইন প্রোডাক্ট ছিল রাইস, জুট, হুইট, টি অ্যান্ড সুগার কেন, এবং এমপ্লয়মেন্ট ছিল অলমোস্ট ওভার 70%, লেবার ফোর্স এঙ্গেজড ইন ফার্মিং। এবং এগুলো দেখলে বুঝতে পারবে যে আমাদের টোটাল ইকোনমিটা দাঁড়িয়েছিল 1980 সালের আগ পর্যন্ত এগ্রিকালচারাল বেসড। এটিকে আমরা 1980 সালের পর থেকে 2005 সাল পর্যন্ত আমরা দেখেছি যে এগ্রিকালচারের এই যে টোটাল পোর্শনটা কমে যেতে শুরু করেছে, যেটি এখন আমরা এই পাচ্ছি এখানে যে 2005 সালের হিসাবে অ্যারাউন্ড 21%। বর্তমান সময়ে আমরা এটিকে বলছি যে বর্তমানে টোটাল জিডিপিতে এগ্রিকালচারাল পোর্শন হচ্ছে অলমোস্ট 11%। এখানে বলা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের যে অংশ 1972 থেকে 1980 পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কম হওয়ার কারণে ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রিবিউশন ওয়াজ অনলি 9 to 12%। এরপর বলা হচ্ছে যে ডোমিনেটেড বাই স্মল স্কেল ম্যানুফ্যাকচারিং, তখন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর কেবল শুরু হলেও এটির স্কেল ছিল খুবই সামান্য পরিসরে এর উৎপাদন ছিল। প্রধান দ্রব্যগুলো কী কী ছিল দেখবে। এরপর হচ্ছে এক্সপানশন পিরিয়ডে আমরা পেয়েছি 1980 সাল থেকে 2005 পর্যন্ত, এই সময়টাকে আমরা বলছি এক্সপানশন পিরিয়ড অফ আওয়ার ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। ইন 1980s ইন্ডাস্ট্রিয়াল পলিসি রিফর্মস, প্রাইভেটাইজেশন অ্যান্ড এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন খুবই ইমপ্রুভ করার কারণে আমরা এই পিরিয়ডটাকে এক্সপানশন পিরিয়ড বলতে পারছি। এবং আরএমজি সেক্টর স্পেশালি আফটার 1985 মাল্টিফাইবারাল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে, এমএফ এর মাধ্যমে আমাদের আরএমজি সেক্টর গ্রো করা শুরু করে। এবং শেয়ার অফ ইন্ডাস্ট্রি জিডিপি ফ্রম 13% to 27%, এটি এখন আমরা দেখতে পাচ্ছি এটি বাড়তে অলমোস্ট 30% আমাদের টোটাল জিডিপির অংশ হয়ে গিয়েছে আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। আমরা যদি সার্ভিস সেক্টরের কথা বলি তাহলে এখানে দেখানো হচ্ছে যে সিনারিওটা দেখলেই বুঝতে পারবে যে 1972 সালে আমাদের সার্ভিস সেক্টরের পোর্শন টোটাল জিডিপিতে ছিল 33 to 35%। 1990 এসে এটা বেড়ে হয়েছে 43%, 2005 এসে এটা হয়ে গেছে অ্যারাউন্ড 52%।
এখনও আমাদের এইটি 50% অ্যাবাভ হচ্ছে আমাদের সার্ভিস সেক্টরের এই এক্সপানশন, সার্ভিস সেক্টরের এই বৃদ্ধিটা। অর্থাৎ আমরা যদি ওভারঅল বলি যে আমাদের টোটাল যে রিয়েল জিডিপি রয়েছে সেই জিডিপির 50%ই হচ্ছে সার্ভিস সেক্টর, আর বাকি 50%-এর 11% বলেছি আমরা এগ্রিকালচারাল সেক্টর, এবং 38 to 39% হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। এটি আমরা একটি টেবিলে এখানে দেখতে পাচ্ছি যে 1972-73-এ কেমন ছিল। এগ্রিকালচার ছিল 55, ইন্ডাস্ট্রি ছিল অনলি 12% এবং সার্ভিস সেক্টর ছিল 33%। যেটি আমরা দেখতে পাচ্ছি যে এই এগ্রিকালচার সেক্টরের এই এঙ্গেজমেন্ট আমাদের টোটাল জিডিপিতে কমে যাচ্ছে, কমতে কমতে আমরা এটিকে এখন পাচ্ছি 21 2004-05-এ। বর্তমানে এটি আরও কম, এটিকে আমরা এখন পাচ্ছি হচ্ছে 11%-এ। এরপর আমরা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে গ্রো করতে দেখছি, যেটি ছিল মাত্র 12%, বাড়তে বাড়তে এটা 2004-05-এ এসে হয়েছে 27%, বর্তমানে এটি 30% প্লাস। এরপর আমরা সার্ভিস সেক্টর ছিল মাত্র 33%, এটা গ্রো করতে দেখছি, এটা বাড়তে বাড়তে এখন 52%, বর্তমানেও এরকম অবস্থানেই রয়েছে। আমরা এই হচ্ছে টোটাল 3টা সেক্টরাল স্ট্রাকচারাল চেঞ্জ আমরা দেখলাম। স্যাম্পল কোয়েশ্চেন দেখতে পাচ্ছ যে হুইচ সেক্টর হ্যাড দ্য হাইয়েস্ট শেয়ার অফ বাংলাদেশ জিডিপি ইন ফিসক্যাল ইয়ার 2023 and 24। যে সর্বশেষ এই অর্থ বছরে আমরা বাংলাদেশের জিডিপিতে কোনটির শেয়ার সবচেয়ে বেশি পেয়েছি? ডেফিনেটলি আমরা সার্ভিস সেক্টরকে বলবো যে সবচেয়ে বেশি আমরা পেয়েছি। হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট শেয়ার অফ এগ্রিকালচার ইন বাংলাদেশ জিডিপি ইন 2024? যেটা বলেছি যে বাংলাদেশের বর্তমানে এগ্রিকালচারের পোর্শন হচ্ছে টোটাল জিডিপিতে 11%। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাসের সংক্ষিপ্ত আলোচনা। আমি একটু বোঝানোর চেষ্টা করেছি যে কোন জায়গাগুলোতে কিভাবে আসলে পড়তে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের এই যে ইন্টারন্যাশনাল ট্রেডের যে বিভিন্ন সূচকগুলো আমরা দেখলাম, ইনফরমেশনগুলো আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করলাম, এই জায়গাতে এইভাবে তোমরা একটু প্রস্তুতির চেষ্টা করবে। সেক্ষেত্রে তোমাদের জন্য কিছু সাপ্লিমেন্টারি বই আমি সাজেস্ট করছি। 1 নম্বরে হচ্ছে বাংলাদেশ ইকোনমি ফেসিং দ্য 21st সেঞ্চুরি, বইটির লেখক হচ্ছেন 2 জন, আজিজুর রহমান খান এবং মাহবুব হোসেন। এরপর দ্য ইকোনমি অফ বাংলাদেশ ট্রান্সফরমেশন অ্যান্ড চ্যালেঞ্জেস, মঞ্জুর হোসেন অ্যান্ড ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার। এরপর হচ্ছে বাংলাদেশ কোয়েস্ট ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, কাজী খলিকুজ্জামান আহমেদ স্যার। এরপর হচ্ছে নিউজ পেপার অ্যানালাইসিস করতে হবে বলেছি। আমাদের সাম্প্রতিক সময়ের যে ইকোনমিক কন্ডিশনগুলো, যে ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো, যে ইকোনমিক পলিসি প্রেসক্রিপশনগুলো আমরা প্রতিনিয়ত পাচ্ছি, সেগুলোকে একটু অ্যানালাইসিস করবে, এগুলো নিয়ে চিন্তা করবে, এগুলো নিয়ে একটু পড়বে, ইনফরমেশনগুলো গ্যাদার করার চেষ্টা করবে। যেহেতু এমসিকিউ রিলেটেড কোয়েশ্চেন হবে, তাই নিজস্ব যে নোট থাকবে সেই নোটের আলোকে তোমরা পড়াশোনা করলে আশা করি তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল লাভে তোমরা সক্ষম হবে। সবার জন্য শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।